এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। ঘটনাটি উনি ওনার মেজ বোন সুমির কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি এই সুমি আপার ননদের মেয়ের ছেলে শিশু সন্তান, মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘটনাটির স্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘোহাল গ্রামে। ওই সময় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজন চলছিল। নির্বাচন উপলক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা দাঁড়িয়েছিলেন আর কি নির্বাচনে, তাদের যারা কর্মী বাহিনী আছে তারা তো তাদের মতো করে তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনিও কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। ওনার বাইক ছিল, সারাদিন এই প্রচারণার কাজ করতেন, বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা উনি প্রচারণা করে ওনার সাথে আরেকজন ছিল, তাকে সাথে নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন ওই পথ দিয়ে ওনারা আসলে সবসময় আসেন না, মাঝে মাঝে আসেন। তো ওনারা যে সময়টাতে ফিরছিলেন তখন যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, মোটামুটি রাত 9টা 10টা এরকম হবে আর কি। আর যেহেতু ওই এলাকায় নির্বাচনের বেশ একটা আয়োজন চলছিল, মানুষজন তো জেগেই ছিল, অনেকে নির্বাচনী প্রচারণা যেহেতু করতেন, বাধ্য হয়ে রাতের বেলাতেও কারো বাড়িতে ভোট চাইতে যেতে হতো। এই জন্য রাস্তাঘাটে মানুষজন ওই সময় ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, ওনার সাথে তো আরেকজন ছিল, তো ওনারা ওই পথ দিয়ে আসার সময় একটা ছোট্ট কালভার্ট পড়ে। ওনারা যখন ওই কালভার্টের কাছাকাছি আসার উপক্রম হয়েছেন, তখন ওরা দূর থেকেই দেখেন ওই কালভার্টের উপরে একটা লাশের খাটিয়া রাখা, আর তার মধ্যে লাশও রাখা, সাদা কাফনে মোড়ানো। বাইকের সামনের যে হেডলাইট থাকে, এই হেডলাইটের আলোতে ওনারা কিন্তু দূর থেকে স্পষ্ট দেখতে পেলেন। ওনারা কিন্তু মোটরসাইকেল থামান নাই, ওনার মোটরসাইকেলটা সোজা চালিয়ে কালভার্টের উপরে আসলেন। ওই যে খাটিয়া আর লাশ, এটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যে দেখতে সাধারণ একটা কাঠের খাটিয়া, লাশটাও স্বাভাবিকই মনে হচ্ছে। লাশটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে আর কি। একটা শুকনো দেহের একটা মানুষ, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। ওনারা চিন্তা করলেন কি ব্যাপার, এখানে কালভার্টের উপরে লাশের খাটিয়া রেখে লোকজন কোথায় গেল? কেউ না কেউ তো থাকবে এখানে, একজনও নাই। ওনারা কিন্তু এটা দেখে ভয় পায়নি। ওনারা চিন্তা করলেন যে দেখি তো সামনে যাই, বাইকটা টান দিয়ে সামনের লোকজনদেরকে বলি যে এই লাশটা কোত্থেকে আসলো, লোকজনই বা কোথায়। ওনারা তখন দ্রুত বাইকটা টান দিয়ে কিছুটা সামনে গিয়েছেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে লোকজন ওই সময় ছিল না, তবে যিনি দোকানদার উনি ছিলেন। দোকান বন্ধ করতে তার আরও বেশ কিছুটা সময় লাগবে। তো ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ভাই এই কালভার্টের উপর দেখি একটা লাশ, এই লাশের কি পরিবার পরিজন নাই, লোকজন নাই, কালভার্টের উপর রেখে চলে গেছে, চলেন তো ভাই লোকজন নিয়ে যাই, এই লাশটার একটা সুরাহা করি। তখন ওই দোকানদার চমকে উঠেছেন, কি বলেন ভাই, আপনি কালভার্টের উপরে লাশ দেখছেন? তখন বলে হ্যাঁ। তখন ওই দোকানদার বলছে, ভাই আপনাদের কোনো ক্ষতি টতি করে নাই তো? তখন উনি বলতেছেন যে ক্ষতি করবে কেন, আমরা দুইজন মানুষ আছি, আমরা দুইজনই তো দেখলাম যে খাটের উপর লাশ শোয়ানো। তখন ওই দোকানদার বলছে, ভাই তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর দেরি করেন না, আপনার বড় বাচ্চা বেঁচে গেছেন, দ্রুত বাড়িতে যান। ওনারা তো বুঝতে পারতেছে না ঘটনাটা কি। তখন ওই লোকটাকে বলছেন, ভাই একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, কেন এমনটা বলতেছেন? তখন ওই দোকানদার বলতেছেন, ওই কালভার্টটা যেই জায়গাটাতে, ওখানে খুবই ভয়ঙ্কর শ্রেণীর কিছু পিশাচ জিন বসবাস করে। তারা অনেক সময় বিভিন্ন মানুষকে বড় ধরনের বিপদে ফেলেছে, অনেকে তো ভয় পেয়ে মারাই গেছে। আপনারা তো আল্লাহর রহমতে ভয় পান নাই, ওখান থেকে চলে আসছেন, কিছুই মনে করেন নাই, আপনাদের ভাগ্য আসলেই ভালো, দ্রুত বাসায় চলে যান। এই কথা শোনার পর তখন ওনারা একটু একটু ভয় পাচ্ছেন। তারপরে কি আর করা, বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর ওই ননদের মেয়ের যিনি হাজবেন্ড, উনি হাত মুখ না ধুয়েই রুমে চলে গেছেন। ফ্রেশও হন নাই, ক্লান্ত ছিলেন, সারাদিন দৌড়ঝাঁপ করেছেন। তো ওই সময় কিন্তু এই যে নবজাতক শিশু, তার বয়স ছিল মাত্র 4 দিন। এরপরেই ওই রাত থেকেই
মূলত কিছুটা সমস্যা শুরু হয়, বাচ্চা ওই রাতে একটু কান্নাকাটি করে, তবে সেটা যে খুব বেশি এটাও বলা যাবে না। পরের দিন থেকে মূলত সমস্যাটা শুরু হয়। বাচ্চা কান্নাকাটি করে, খিঁচুনি দেয়। তো বিষয়টা শুরুর দিকে একটু স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ শুরুতে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে বাচ্চাকে তারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তো ওই রাতে যখন ওনারা ঘুমিয়েছেন, তো ঘুমের সময় দেখা যাচ্ছে যে ওই ভাই ওই দিনও তো উনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, শুয়ে পড়েছেন। তো বাচ্চার মা যিনি, অর্থাৎ এই সুমিয়াপুর ননদের মেয়ে যিনি, উনি তো বাচ্চার চিন্তা করতেছেন, ঘুম আসে না, তার একটু ঘুম ঘুম ভাব আসে, আবার বাচ্চা নড়াচড়া করে। তো উনি একটা পর্যায়ে দেখতে পান বাচ্চাটা এমনভাবে নড়াচড়া করছে, মোচড়ামোচড়ি করছে, সাপকে যদি আঘাত করা হয় কিভাবে শরীরটাকে সাপ মোচড়াতে থাকে, মনে হচ্ছে ওভাবে মোচড়াচ্ছে, আর চোখ উল্টে যাচ্ছে, চোখ উপরের দিকে তুলে ফেলতেছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো উনি তখন তার হাজব্যান্ডকে ডাকতে যাই, ওঠো তো, দেখো তো বাচ্চাটার এমন অবস্থা হচ্ছে কেন। উনি তো উঠছেন, উঠে দেখেন আসলেই তো বাচ্চার এই সমস্যা। তখন উনি যেটা করেছেন সেটা হচ্ছে দ্রুত বাইকটা বের করছেন। তো বাইকে তেল পর্যাপ্ত আছে, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তখন এই ওনার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন। তবে বাচ্চার মা, যার নাম হচ্ছে শিলা, তাকে কিন্তু নেন নাই, ওই রাতের বেলা তাকে আর নেন নাই। মূলত আর একজন পুরুষ সদস্যকে নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যেই পথ দিয়ে যাবেন, আল্লাহর কি ইচ্ছা, ওই পথ যেটা, এই পথটাতে আবার পড়েছে ওই কালভার্টটা। ওই কালভার্টের ওখানে যখনই বাচ্চাকে নিয়ে আসেন, হঠাৎ করে ওই কালভার্টের উপরে ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে যায়। বাইকে কিন্তু তেল ছিল ওই সময়। এদিকে বাইক বন্ধ, কালভার্টের উপরে আসছেন। গত রাত্রেই তো এই কালভার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। তখন এই বিষয়টা মনে পড়ে যায়, এখানে দাঁড়ানো যাবে না। এই চিন্তা করে ওই যিনি বাইক চালাচ্ছিলেন আর কি, বাচ্চার বাবা, উনি বললেন যে, পিছনে যিনি ছিলেন আর কি, তাকে বললেন তুমি বাচ্চাটাকে কোলে নাও, আমি বাইকটা ঠেলতে থাকি যত দূর আগানো যায়। বাইকটা যখন ঠেলতে ঠেলতে ওই কালভার্টের নিচে নামিয়ে আনছেন, কি মনে করে উনি বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। ওরা তো অবাক। এদিকে বাচ্চাটা কিন্তু ছটফট করছে। এরপর ওনারা যত দ্রুত সম্ভব ওনারা একটা হসপিটালে চলে আসেন। তবে হসপিটালে আসার পর দেখা গেল বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। ডাক্তার চেক করে দেখতে পেলেন বাচ্চাটা আরও আগেই মারা গেছে। বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র কয়েকদিনের বাচ্চা, ফুটফুটে একটা ছেলে সন্তান, এভাবে মারা গেল। কেন মারা গেল ডাক্তারও কোনো বুঝতে পারে নাই, আসলে কোন রোগের কারণে এটা হয়েছে, কোনো আলামতি বুঝতে পারে নাই। বাচ্চাটাকে দাফন কাফন করা হয়। কয়েকদিন পর একজন হুজুরকে নিয়ে আসা হয়। ঘটনাটা কি, কেনই বাচ্চাটা এভাবে মারা গেল? তখন হুজুর একটু সময় নেন। সময় নেবার পর এরপর বলতে একদিন পরে আসছেন, এসে বেশ কিছু রহস্যময় তথ্য দেন, যে তথ্যগুলো আসলে তাদেরও জানা ছিল না। হুজুর বলেন, ওই রাতে যখন বাচ্চার বাবা বাইক নিয়ে ফিরছিলেন, তখন এই যে লাশের খাটিয়াটা দেখতে পেয়েছিলেন, মূলত এরা ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল। উনি ওইখান থেকে বাড়িতে চলে আসার পর হাত মুখ ধোন নাই। যেহেতু ওনারা ভয় পান নাই, ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে তার সাথে সাথে বাড়িতে চলে আসে। আর হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে বাড়িতে উনি চলে আসছেন। চলে আসার পর এই নবজাতক শিশু, তখনও তো ওই ঘরটা আতুর ঘর আর কি বলতে হবে, তার পাশে শুয়ে পড়েছেন। আর তখনই ওই পিশাচটা ওই বাচ্চার পিছু নিয়েছে, বাচ্চার সাথে লেগে গেছে। ওই পিশাচটা নাকি ওই বাড়িতে আসার পর দেখে আর একটা পিশাচ ওই বাচ্চার কাছে বসে আছে। তখন নাকি ওই পিশাচকে বলছে, এই তুই এখানে কেন? তখন নাকি ওই পিশাচটা আবার সদ্য আসা পিশাচকে বলেছে যে, এই বাচ্চার জন্মের পর থেকেই আমি ওর পিছু নিছি। ও হসপিটালের যেই রুমে ভর্তি ছিল বাচ্চার মা এবং বাচ্চা, ওই রুমের পাশেই আমি থাকতাম। ওখান থেকে ওই বাচ্চাটার দিকে নজর দিছি, ওই বাচ্চাটাকে তো আমি মারবই। তখন নাকি ওই পিশাচ বলেছে, ঠিক আছে, আমিও মারার জন্য আসছি, আমরা দুইজন মিলে মারব। এদিকে ঘটেছে আর একটা ঘটনা। সেটা হচ্ছে,
ওই বাড়িতে নাকি দুইজন জিন থাকতো। এই দুইজন জিন এই বাড়ি পাহারা দিত, মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করতে তাদের সাধ্য অনুযায়ী। এটা আবার ওই বাড়ির লোকজন জানতো না। হুজুর এই কাজটা যখন শুরু করেছেন তখন জানতে পেরেছেন, মানে তথ্য নিয়ে শুরু করেছেন তখন জানতে পেরেছেন। হুজুর ওই জিনটাকে হাজির করেছিলেন। সেই জিন হাজির হওয়ার পর অদ্ভুত একটা তথ্য দেয়। তা হচ্ছে যে যেই রাতে ওই বাচ্চার বাবা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরেছে, হঠাৎ করে নাকি ওই জিনের এক আত্মীয় এসে খবর দেয় ওই জিনের বাচ্চাকে কে বা কারা অপহরণ করেছে। তখন নিজের বাচ্চাকে উদ্ধার করার জন্য সে চলে যায়, আর সে যাওয়ার সময় ওই সাথে যে আর একটা জিন ছিল তাকেও নিয়ে যায়। এখন তো বাড়ি ফাঁকা, এই সুযোগে এরা চলে আসছে। এদিকে ওই জিনের বাচ্চাকে অপহরণ করেছে, তার এই অপহৃত বাচ্চাকে উদ্ধার করতে সময় লেগে গেছে। পরে বোঝা গেল এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই কারণে নাটক বলছি যে এই জিনের বাচ্চাটাকে অপহরণ করে এমন একটা জায়গায় রেখেছে, খুঁজতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওই জিনও বুঝতে পারবে না এই কাজটা কে করেছে। সে তার বাচ্চাকে খোঁজার জন্য চলে গেছে ওই বাড়ি ছেড়ে। আর ওই বাড়ি থেকে সে যতটুকু দূরে গেছে মোটামুটি তার আসতে সময় লাগতো না, কিন্তু ওই বাড়িতে সে তো আর বন্দি না যে যেতে পারবে না। আর ওই বাড়ির লোকজনও তো জানে না, সে নিজের থেকেই কোনো কারণে এই বাড়ির লোকদেরকে পাহারা দিয়ে রাখে, ওই বাড়ি পাহারা দিয়ে রাখে। যেহেতু তার নিজের বাচ্চা অপহৃত হয়েছে, তাকে তো উদ্ধার করতেই হবে। এই জন্য সে ওই সময়ের জন্য যখন চলে গিয়েছে, তখন হচ্ছে এই দুই জিন তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। মূলত এরা কারসাজি করেই এই কাজটি করেছে। মাঝখান থেকে এই বাচ্চাকে এই দুটো জিন হত্যা করেছে। আর যারা পাহারা দিত এরা এই দুই জিনের একটা ফাঁদে পড়ে ওই সময়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাটা তো মারা গেল। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপাত দৃষ্টিতে এ পর্যন্ত হলেও এই ঘটনা থেকে শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরেই আমাদেরকে কিন্তু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ভালো করে পরিচ্ছন্ন হতে হবে। সম্ভব হলে আমরা অবশ্যই অজু করে নিব। যদি মনে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছি, মাঠ ঘাট, কবরস্থান, শ্মশান, তাহলে আমরা বাড়িতে ফিরে এসে গোসল করে নেবার চেষ্টা করব অবশ্যই। এরপর গোসলের সময় অবশ্যই গোসলের যে ফরজগুলো রয়েছে সেগুলো আদায় করব, আমরা অজু করব, তারপরে গিয়ে আমরা বাচ্চাকে ধরব। যেহেতু নবজাতক শিশুর কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টা পর্যন্ত আমরা আতুর ঘর বলে থাকি। ওই সময় কিন্তু অনায়াসেই কোনো দুষ্ট জিনেরা ওই বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। মূলত এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য। যে কোনোভাবেই হোক, দুটো জিনের উদ্দেশ্য একটা সময় এসে এক হয়ে যায়, তাই তারা সেই কাজটি করে ফেলেছে। আর অনায়াসেই যেন বাচ্চাটাকে মেরে ফেলা যায়, এই জন্য তারা একটা নাটক সাজিয়েছিল, যাতে করে ওই ফাঁদে পড়ে পাহারাদার জিনগুলো তারা এখান থেকে কিছু সময়ের জন্য চলে যায়, এবং হয়েছিল তাই। এই জন্য বলি প্রিয় লিসেনার্স, আমরা বাইরে থেকে যখন আসব আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দুটো কাজ হবে। এক হচ্ছে বাইরে থেকে আসা জীবাণুগুলো ঘরের অন্যদেরকে আক্রমণ করতে পারবে না, সেই সাথে বাইরে থেকে আসা দুষ্টু জিনগুলো আর বাড়ির সদস্যদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম নিশাত। তিনি ঢাকার মিরপুরে থাকেন। এবার তিনি এইচএসসি ব্যাচের ক্যান্ডিডেট এবং বিএন কলেজ থেকে তিনি আছেন। তিনি এভাবে লিখেছেন যে, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাংলিশ লিখেছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণে আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে, এবং অনেক বেশি। আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা দুইজন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি, আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই দুইজন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া, লুকিয়ে স্মোক করা, এছাড়া
আরও অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়েই আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা দুই ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22শে অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে, দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরও ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই। আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে, আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই। আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি। মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনেও একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা, তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25শে অগাস্ট আমরা ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারো সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা, তবে কার চুল হাতে পেঁচিয়েছিল এটা ভাবতে ভাবতেই নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দুরুদ পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে। মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোনো এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26শে অগাস্ট রাত প্রায় 11টা হবে। সবাই শুয়ে পড়েছিল, শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজো মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর।
বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো। আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে। আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে। এ কারণে আমার মেজো খালামণি একটু ধমক দিয়ে বলে আরে কিচ্ছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি, আজেরা এগুলা কিচ্ছু না, যাও সবাই ঘুমাও। এরপর সবাই যে যার রুমে যেয়ে শুয়ে পড়ে। আমার মেজো খালামণিও যে শুয়ে পড়ে। সে ঘুমিয়েছে 10 মিনিটের মতো হবে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তাকে এক হাত উঁচু করে তুলে সজোরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় খালামণি খুব ভয় পেয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি, আর খালামণি দোয়া দুরুদ পরে ঘুমানোর চেষ্টা করে একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরদিন বেলা 11টার দিকে শুভর মামা বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন আসর বসাতে হবে। মামা কিছুক্ষণের মধ্যেই তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ম্যানেজ করে আসর বসিয়ে মামা তার মতো করে কিছুক্ষণ কাজ করে কাউকে হাজির করেন। হাজির করার পর মামা প্রশ্ন করেন কে তুই? তিনি বলেন আমি পড়ি, আর আমরা এখানে 7 জন থাকি। মা বলেন কেন মারলি, শুভকে মারলি কেন? উত্তরে বলে আমি তো শুভকে মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি। ওর বয়স যখন 5 বছর তখন থেকে আমি ওর সাথে ছিলাম। শুভর যখন 12 বছর বয়স ছিল তখন একবার ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম আমাদের দেশে। আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও চাইতো না। আমার ধমক দিয়ে বলে এসব রাখ, তুই বল শুভকে কেন মেরেছিস, কিভাবে মারলি? তখন সে বললে আমি মারতে আসছিলাম ওর ভাবিকে, কিন্তু ও আমাকে বাধা দিয়েছিল। মা বলেন ওর ভাবিকে কেন মারতে চাস? পরে রেগে গিয়ে বলে বিথি কেন শুভর সাথে এত মিশত। মানে বিথি হচ্ছে শুভর বড় ভাইয়ের বউ। বিথি প্রতিদিন আমার শুভকে বিয়ে দিতে চাইতো। প্রতিদিন রাতে শুভকে আমার জন্য ওর গাছের গোলাপ ফুল ঘরে এনে রাখত, আর সেই ফুল আমার আগে বিথি নাকে নিয়ে ঘ্রাণ নিত। এ কারণে আমি আর ওই ফুলের ঘ্রাণ নিতে পারতাম না। নীল রং আমার পছন্দ। রোজার ঈদে শুভ কেন বিথিকে নীল শাড়ি কিনে দিল, আমি সহ্য করতে পারিনি। এর জন্য বিথিকে এ পর্যন্ত 4 বার মারতে এসেছি, কিন্তু শুভ আমাকে বাধা দিয়েছে। সেদিন রাতেও আমি যখন বিথিকে মেরে ফেলার জন্য ওর ঘরে ঢুকবো, তখন শুভ আমাকে আটকে ফেলে আর বলে আমার ভাবিকে কিছু করিস না, যা করার আমাকে কর। কিসের এত টান, কিসের এত ভালোবাসা? এর জন্য আমি শুভকে মেরে ফেলেছি। মামা সব শুনে বললো কিভাবে মারছিস? বললো আমার হাতের নখ আর গলায় চেপে ধরেছিলাম, ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ সুযোগ দিইনি, এক ঝটকায় শেষ করে দিয়েছি। আর তারপর ওর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিই, বাস শেষ। পরক্ষণেই পরীটা বলে ওঠে যে ওকে যে কবর দিয়ে আসলি, ওর লাশ তো কবরে নেই, ওকে আমি কবর থেকে তুলে আমার সাথে নিয়ে এসেছি, এই দেখ। ঠিক তখন মামা দেখতে পায় শুভর লাশ ওই পরীটার কোলে। মুচকি একটা হাসি দিয়ে আছে শুভ। এই দৃশ্য শুধুমাত্র মামা দেখতে পাচ্ছিলেন। তখন মামা এই দৃশ্য সহ্য করতে না পেরে পরীটাকে তাড়িয়ে দেয় আর বাড়ি বন্ধ করে। বাড়ির সবাইকে তাবিজ দিয়ে দেয় আর বলে ভাবি যেন সাবধানে থাকে, আর 41 দিন যেন নিষাদ, অর্থাৎ আমি আর ভাবি এই বাড়িতে না আসি। ওই মামাটা আমার কথা বলার কারণ ছিল, কারণ শুভর সব থেকে ক্লোজ ছিলাম আমি, তাই আমার উপরে ওদের নজর যেন পড়তেন না পারে, এই জন্য মামা সাবধান করেছিলেন। এরপরে আর এই পর্যন্ত আমি আমার বাড়িতে যাওয়া হয়নি। তবে ঢাকায় নিজ বাসায় মাঝে মাঝে গভীর রাতে ফিল করতাম হয়তো কেউ আমার আশেপাশে আছে। হয়তো ওই ঘটনার পর থেকে গভীর রাতে ফিলটা বেশি বেড়েছে, নয়তো দূর থেকে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি কোনো কিছুই ঠিক মতো মনে রাখতে পারছিলাম না। আম্মু যখন কিছু আমাকে বলতো সেটা 10 মিনিট পরে আমি ভুলে যেতাম। তবে শুভর মারা যাবার 40 দিন পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। কিন্তু একদিন ভাবি আমাকে ফোন দিয়ে বলল সে নাকি যখনই শুভর কথা মনে করে তখনই তীব্র আতরের ঘ্রাণ পায়। বাজে স্বপ্ন দেখার কারণে রাতে ঘুমাতে পারে না,
আর এদিকে রাত হলেই বাড়িতে আবার নাকি কিছু কিছু তাণ্ডব শুরু হয় এরকম কিছু কেউ ফিল করেছিল। সবাই তাদের আশেপাশে কাউকে খুব স্ট্রংলি ফিল করত। আমার মেজমামা অর্থাৎ শুভর আব্বু প্রতিদিনই নানা ধরনের শব্দের কারণে ঘুম থেকে জেগে যেতেন। এর মাঝেই এক রাতে শুভর বাবা মানে আমার মামা, মেজমামা স্বপ্নে এসে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি ঠিক আছি, আমার জন্য দোয়া করো। এতটুকু পর্যন্তই স্বপ্নে দেখা। এরপর থেকে সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু শুভ তো আর বেঁচে নেই এই পর্যন্ত। এরপরে আবার যদি কিছু ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনার ঘটনাটা আমরা শেয়ার করলাম। জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে এরা একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করে এবং তারা একটু মায়ার জালে ফেলে বোঝাতে চায় তারা মেরে ফেলেছে। আসলে এই মৃত্যুর খেলা তো সব কিছু আল্লাহর হাতে, আল্লাহই প্ল্যান করে নিয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু বোঝাতে চায়, তাদের নিজেদের স্ট্রং অবস্থা বোঝাতে চায়। কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, আপনিও জানেন না। এবং আপনি বলছেন যে শুভ আত্মহত্যা করেছে, সেটুক পর্যন্তই থাকলে মনে হয় ভালো। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘটেছে। তো আপনার এই ঘটনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম বলছি, তার নাম হচ্ছে সাফিন। তিনি লালবাগ নবাবগঞ্জ থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের পাঠানো ঘটনাগুলোই পড়ছি আমি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি সাফিন পুরান ঢাকা লালবাগ থেকে বলছি। সেই 10তম এপিসোড থেকে আপনাকে শোনা ভালো লাগার অন্যতম নাম হয়ে গেছে ভৌতিকতা। কাজের সময় কানে হেডফোন লাগিয়ে ভৌতিকতা না শুনলে আমার কাজে কোনো গতি আসে না। ভৌতিকতা জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে, এখন 116তম এপিসোডের সামির ভাইয়ের সাভারের ঘটনা শুনতে শুনতে লিখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভৌতিকতার প্রতিটি এপিসোড আমার কম করে হলো 2 থেকে 3 বার শোনা হয়। ধন্যবাদ জানাই আব্দুর রব ভাইকে, রেফায়েত ভাইকে এবং জাহিদ ভাইকে, যাদের ঘটনা শুনলে ভৌতিক অভিজ্ঞতার সাথে ইসলাম এবং ইমানেরও জোর আসে। ঘটনাটা 2014 সালের এপ্রিল মে মাসের দিকে। আমরা তখন এলিফ্যান্টের রোডের কোন একটা তেলের গলিতে থাকি, ভোজ্য তেলের গলিতে। ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আজও তা আমার কাছে রহস্যময়। তখন আমি কেবলই এসএসসি পরীক্ষা শেষ করে তাবলিগের 40 দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ, আমার উপর আল্লাহ তাআলা এতটাই আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম এবং রহমতপ্রাপ্ত হয়েছিলাম যে প্রতিদিন ফজর নামাজের সময় আমি মুয়াজ্জিমের আগে উপস্থিত থাকতাম মসজিদের গেটে। আমি উপস্থিত হওয়ার পর মুয়াজ্জিম সাহেব আসতেন, মুয়াজ্জিম সাহেব আজান দিতেন, আমি সুন্নত শেষ করে আল্লাহর কাছে মোনাজাত ধরতাম। ঠিক ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর 1 সেকেন্ড আগে কিভাবে যেন মোনাজাতটা শেষ হতো, আর মাঝখানের এই 20-25 মিনিট আমার কাছে 2-3 মিনিটের মতো লাগতো। তাহাজ্জুদ সহ অন্যান্য আমল দিনে 24 ঘন্টার ভেতর 15-16 ঘন্টায় আমি মসজিদের মধ্যে বিভিন্ন আমলে সময় কাটাতাম। 2 রাকাত নফল নামাজ পড়তে সময় নিতাম অনেক সময়। এতটাই আমলদার হয়ে পড়েছিলাম আমি বোঝাতে পারবো না। ঘটনাটা ফজরের নামাজে যাওয়ার সময়ের পথে আমাদের গলির ঘটনা। আমাদের গলির ঠিক মাঝখানে হালকা অন্ধকার একটা স্থান ছিল, যেটা পার করতে আমার খুব ভয় লাগতো। কোনোভাবেই সেই স্থানটা আমার পার করার সাহস ছিল না। কিন্তু হঠাৎ একদিন ফজর নামাজ পড়তে নিচে নেমে দেখি বাসার নিচে মাঝারি সাইজের একটি কুকুর বসে আছে। আমি নামাজ পড়ি, আমার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে সে হাঁটা শুরু করে এবং অন্ধকার স্থানটি পার করে সে ঠিক গলির মাথায় মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আর ঘটনাটা ঘটতো ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে। এইভাবে প্রতিদিনই ঘটনাটা ঘটতে লাগে। একটা বিষয় ছিল, আমি সেই গলিটিতে 2008 সাল থেকে থাকতাম এবং গলিটির প্রায় অনেকগুলো কুকুরকে দেখতাম, তো আমার চেনা ছিল। কিন্তু সেই কুকুরটাকে আমি আগে পরে কখনো দেখতাম না। দিনের বেলাতেও অনেক খুঁজেছি, পাইনি, শুধু ফজরের সময় দেখা পেতাম। এভাবে অনেক দিন চলতে লাগলো। কিন্তু যখন আমি কলেজে ভর্তি হই, পড়াশোনার সহ বিভিন্ন চাপে আমার আমল কমে গেল। হঠাৎ সে আসা বন্ধ করে দেয়। তারপর আমি অনেকভাবে আমল বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না এবং আমি তারও দেখা পাচ্ছিলাম না। আজ অবধি আমি তার দেখা পাইনি। আর দেখা পাবই বা কিভাবে? তখনকার মতো আমল 2023 অবধিও করতে পারিনি।
জানি না সেটা কোনো কুকুর ছিল নাকি উপর আল্লাহ প্রদত্ত অন্য কোনো মাখলুক, তবে ওই প্রাণীটি সেই কয়টা মাসের জন্য আমার সাথে চলা খুব ভালো সঙ্গী হয়েছিল। ঠিক সেই কুকুরটি আসা বন্ধ করে দেওয়ার পরের ঘটনা বলছি। আমাদের সেই বাসাটাও কম ভৌতিক অথবা রহস্যময় ছিল না। আমরা 3 তলায় থাকতাম এবং 4র্থ তলায় ছিল ছাদ। 3 তলাতেই ছিল গেট, যা সবসময় তালা মারা থাকতো, যার চাবি আমাদের এবং পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আন্টি ব্যতীত কারো কাছে থাকতো না। সুতরাং ছাদে অন্য কারো ওঠা অসম্ভব ছিল। ছাদে কারো দৌড়াদৌড়ি তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। এমন হয়েছে মশলা বাটা, রান্না বান্না অথবা দৌড়াদৌড়ির শব্দ পেয়ে সাথে সাথে ছাদে গিয়েছি দেখার জন্য কেউ আছে কিনা। ছাদের গেট খোলার আগ মুহূর্তে শব্দ পাচ্ছি। গেট খোলার পরে দেখতে আমার কিচ্ছু নেই, পুরো ছাদ খা খা করছে। এমন একবার না, এটা বহুবার করেছি, কিছুরই দেখা পাইনি। আমাদের বাসার অনেকেই অনেক কিছু বলে দেখেছিল, কিন্তু আমি অথবা আমার পরিবারের কেউ কখনো দেখিনি। একবার আমাদের বাসায় এক ভাই রাতে ছাদে উঠেছিল। উঠেই সে দেখে বিশাল আকৃতির গলা কাটা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে আসে। আমি প্রায় বারান্দায় ঘুমাতাম। ওই দিনও প্রচুর গরমের জন্য আমি আমার রুম ছেড়ে আম্মু বাবাকে বলে তাদের বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম। রুমের খাটে ছিল আম্মু বাবা, আর নিচে আমাদের একটা ছোট কাজের মেয়ে ছিল। ওই দিন ছাদে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ির শব্দ হচ্ছিল। এতটাই শব্দ হচ্ছিল যে আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। ফজরে উঠতে হবে শব্দের জন্য না ঘুমাতে পেরে মেজাজও খারাপ হচ্ছিল। কিন্তু এইভাবেই আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত নাকি 3টা অথবা 3:30 হবে। বাবা হঠাৎ করে উঠে ডিম লাইটের আলোতে দেখতে পায় আমি চোখ বন্ধ করে আমাদের ওই কাজের মেয়ের বিছানার চারপাশে বৃত্তাকারভাবে ঘুরছি। ঘুরতে ঘুরতে একবার সোফাতে, একবার আম্মুর বালিশের নিচে, আর একবার কাজের মেয়ের বালিশের নিচে যেন কি জানি খুঁজছি। ওই দিন ব্যতীত আগে অথবা আজ অব্দি আমার কখনোই ঘুমে হাঁটার বদ অভ্যাস ছিল না। তখন বাবা আমাকে ডাক দেয়। আমি কোনো সাড়া না দিয়ে আমার মতো ঘুরছিলাম। বাবা আমাকে ধরে এনে বিছানার উপর বসায় এবং আম্মু উঠে যায়। আমাকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে সূরা পড়া হচ্ছে, ঝাড়া হচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বাবা পানিতে সূরা পরে ফু দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই আমি আমার বাবার হাত থেকে সেই মেলামাইনের গ্লাসটি 7-8 ফিট দূরত্বে থাকা দেয়ালে একটা জোরে চিৎকার করে ছুঁড়ে মারি এবং মেলামাইনের সাথে সেই গ্লাসটির সাথে সাথে ভেঙে টুকরো হয়ে যায়। আমার সেন্স চলে আসে। সেদিন আর নামাজ পড়া হয়নি আমার। আম্মু পরে আমাকে ঝাড়তে ঝাড়তে ঘুম পাড়িয়ে দেয়। ওই দিনের পর আর কোনোদিন বারান্দায় ঘুমানোরও আমার দুঃসাহস হয়নি। আমি ফার্স্ট শেয়ার করলাম ঘটনাটা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেবলই 19 বছর বয়সে আমার মাকে 2015 সালে ব্লাড ক্যান্সারে হারাই এবং বাবা 2020 সালে হার্টের সমস্যায় মারা যান। আমার বাবা আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। ভালো থাকবেন। অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো এবং আমি চাইবো যে আপনি আগের মতো সেইভাবেই আমল আপনি বাড়িয়ে দেন। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। সেটা যেহেতু 2টা ঘটনাই আমি পড়লাম, একটা ঘটনা আপনারা শুনলেন যে আত্মহত্যা করেছে। আমাদের এলাকায় একটা আত্মহত্যা হয়েছিল, সুইসাইড হয়েছিল। এই আত্মহত্যাগুলোকে আসলে অনেকে বলে যে সন্ধ্যার সময় ছাদে যেও না, শয়তান ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা আমাদের মুরব্বীদের সাইটে, এবং তারা এটা মানতেন যে সন্ধ্যার সময়, এটা সত্য কথা, সন্ধ্যার সময় তাদের আত্মবিচরণ অনেক বেশি। এবং আমি এটা অনেকবার অনেকজনের কাছে শুনেছি এবং রেফায়েত ভাই আমাকে বলেছে। এটা আমাদেরই এলাকার একটা ঘটনা। আসলে এলাকা টু এলাকা পাশাপাশি ভ্যারি করে, এবং আমাকে বলেছিলেন আমারই এক ক্লোজ জুনিয়র ভাই। সে আমাকে বলেছিল যে আলী ভাই একটা ঘটনা আছে। এটা আমি তখন কালেক্ট করি, যে তখন 2003-04 হবে। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো এসএসসির আগের ঘটনা তখন কালেক্ট করেছিলাম। তো মনে পড়লো আজকে সেটা। আমাদের এলাকারই পাশের এক এলাকায় এক আঙ্কেল ছিল। তো আমরা ওই দিন রাতের বেলা আমরা সবাই এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করেছিলাম। তখন ওই ছোট ভাইটা, তখনও আমাদের থেকে 3 বছরের জুনিয়র, ও আমাদেরকে এসে বলল যে ওই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করেছে, যাবেন নাকি? চলেন, পুলিশের একাকার অবস্থা।
তো আমরা খুব আমিও ছিলাম, আমরা খুব মানে সবাই মিলে ডাঁট মেরে ওই বাড়িতে যাই যে দেখি কী অবস্থা হয়েছে, ওই মেয়েটা আত্মহত্যা করেছে। তো ওই মেয়েটাকে অনেকেই চিনত। আমরা যখন যাওয়ার পর দেখি পুলিশের গাড়ি। মেয়েটা তখন মাত্র ক্লাস 7-এ পড়ে এবং মেয়েটার সম্ভবত কোনো একটা সম্পর্ক ছিল যেটা নাকি বাবা মা সহ্য করতে পারে না। এই সম্পর্কটা কী ছিল সেটা আমরা জানতে পারিনি, এটা কী ধরনের সম্পর্ক ছিল। পরে ছাদ থেকে পড়ে মেয়েটা সুইসাইড করে। এখন আমরা এমন মানুষ যে আমরা কিন্তু জানি না মেয়েটা কীভাবে মারা গেছে। ওইটা ওই মৃত্যুর সময় অবস্থায় আল্লাহ ছাড়া এবং আর ওই যে বান্দা মারা গেছেন সে ছাড়া কেউ জানে না। এখন যিনি মারা যাচ্ছেন সে কিন্তু আর ব্যাক করছেন না আমাদের কাছে, সুতরাং আমরা বলতে পারবো না যে সে কীভাবে মারা গেছে। তা আমাদের সামনে মাঝে মধ্যে এ ধরনের মায়া আসতে পারে। যাই হোক, পরে এই লাশটা নিয়ে যায়। পরে আমরা রাতের বেলা ওই জায়গায় প্রায় রাত 2টা পর্যন্ত সময় কাটাই। আমার বাসায় জানতো সবাই, তো রাত 2টা পর্যন্ত কিন্তু আমরা ওই জায়গায় সময় কাটাই। এবং ওই যেটুকু লাশ নিয়ে গেছে ওই বাসার মধ্যে আশপাশের লোকজনদের ভিড়, আগে যখন মানুষ মারা যেত ওই সময় মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভিড় করে একাকার অবস্থা ছিল। এখন তো কেউ মারা গেলে টেরই পায় না কেউ, এবং কেউ মারা গেলে কাছেও আসে না, কত কিছুর ভয়। তো আমি জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের মৃত্যুগুলো কিন্তু আমাদের দেশে হরহামেশাই হয়ে যাচ্ছে। সেগুলোকে শাক দিয়ে মাছ ঢাকা। অনেকে বলে যে আমি মেরেছি, এই ধরনের জিনিসপত্র যদি কাউকে হাজির করা হয় সে বলতে পারে। আবার ওই যে দেখালেন বলে যে লাশ হাতে করে নিয়ে এসছে কবর থেকে উঠিয়ে, হয় অনেক সময় এগুলি সম্ভব না, এগুলি মায়ার, অবশ্যই এগুলি মায়ার খেলা। তারপরও কিছু কিছু ঘটনা তো ঘটছে। তো আশপাশে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে। যাই হোক, চলে যাব এখনকার ঘটনায়। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আহসান টেক্সাস অস্টিন থেকে, এবং আহসান তার বন্ধু রবির কাছ থেকে কালেক্ট করা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদেরকে শোনাই। তো আমি চলে যাচ্ছি আহসানের ঘটনায়। আহসানের বন্ধু রবি, তার সাথে বেশ অনেক দিন ধরেই মানে তার ক্লোজ ফ্রেন্ড, কারণ তারা একসাথে ইউনিভার্সিটিতে পড়েছেন এবং পরবর্তীতে জবও করেছেন একই প্রতিষ্ঠানে। এবং রবির কাছ থেকে আহসান এই কাহিনীটি কালেক্ট করেছেন। তিনি রবি সহ অন্যান্য মানুষকে বলেছিলেন যে তিনি একটি অনুষ্ঠান শোনেন এবং সেখানে তিনি ঘটনা পাঠাতে চান, তার কাছে কোনো ঘটনা নাই। তো যাই হোক, সেই রবি তার বড় ভাইয়ের একটি ঘটনা তাকে সাথে সাথে শেয়ার করে, এবং সেই ঘটনাটা আমি আপনাদেরকে এখন শোনাবো। তো রবির বড় ভাইয়ের নাম হচ্ছে রেইমন্ড, এবং রেইমন্ড সেই সময় তিনি অ্যালাবামাতে পড়াশোনা করতে গিয়েছিলেন তার ইউনিভার্সিটি লাইফে। আর সেখান থেকে তিনি পরবর্তীতে তার গ্র্যাজুয়েশন সব শেষ করেন এবং মানে ভালোভাবেই শেষ করেন আর কি। তো তার যে স্টুডেন্ট লাইফে তার একটি ঘটনা, এবং সেটি বেশ ভয়ের ছিল, তার মনে বেশ বড় একটি আঁচড় কেটে গিয়েছিল, এবং তিনি তার জীবনে বেশ কিছুদিন এটার জন্য সাফারার ছিলেন এবং তার মেন্টালি ডিস্টার্ব অবস্থা ছিলেন। তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়েছিল এই ঘটনার কারণে। তো সেই রেমান্ডের সেই কাহিনীটি আমি আপনাদের কাছে শেয়ার করছি এবং আমি আমার মতো করে শোনাচ্ছি আপনাদের। তো রেইমন্ড তখন ফ্রেশম্যান, একেবারে ইউনিভার্সিটিতে প্রথম গিয়েছে অ্যালাবামাতে পড়াশোনা করতে। সেখানে গিয়ে তিনি মোটামুটি ভালোই সময় কাটাচ্ছিলেন, কারণ তিনি যখন গিয়েছেন সেখানে গিয়ে বেশ ভালোই লাগছিল তার কাছে যে অ্যাকচুয়ালি রেইমন্ডের ফ্যামিলি বিলং করতো নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্ক থেকে অ্যালাবামা অনেকটাই মানে কি বলে একটু কান্ট্রি টাইপের জায়গা, নেচার অনেক বেশি অন্যরকম আর কি। যদিও নিউ ইয়র্কের আপস্টেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর ন্যাচারাল প্লেসেস আছে, কিন্তু অ্যালাবামা আবার সেই তুলনায় দেখা যাচ্ছে অনেকটাই ওয়েদার ডিফারেন্ট, সব কিছু একটু অন্যরকম। তো যাই হোক, এনজয় করছিলেন, যদিও সে সিটি লাইফ মাঝে মাঝে মিস করেন, কারণ সিটি লাইফটা তার কাছে খুব আকর্ষণীয়। তারপরও তিনি বেশ এনজয় করছিলেন ওখানে। তাদের যে ডর্ম ছিল সেই ডর্মটাও ছিল একেবারেই একটু ন্যাচারাল স্পেসে এবং খুব ডেন্সড না, মানুষজন কম। এবং যাই হোক, সেখানে তার অনেকের সাথে বন্ধুত্ব হয়, কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তো তাদের ইউনিভার্সিটির বাইরেও বন্ধুর সাথে বন্ধুত্ব হয়, মানে কারোর মানুষের সাথে বন্ধুত্ব হয়। একসাথে তার আড্ডা দিতেন, সেখানকার সেই ছোট যে তাদের যেখানে ক্যাফে ছিল ক্যাফেতে আড্ডা দিতেন। তো রেইমন্ডের ইউনিভার্সিটির বন্ধুর বাইরে তার সাথে খুব ঘনিষ্ঠতা হয় আর একটা বন্ধু, তার নাম হচ্ছে ডাগলাস আর কি, ডাগ বলে তাকে ডাকে তারা শর্ট ফর্মে। তো ডাগের সাথে তার ভালো ফ্রেন্ডশিপ হয় এবং তার সাথে মানে মন মানসিকতা খুব মিলে আর কি। তারা আড্ডা যখন দেয়, গল্প গুজব করে, বিভিন্ন সাবজেক্টে তাদের চিন্তাভাবনা একরকম থাকে।
তো যাই হোক, তো রেইম্যান্ড, ডাগ আর অ্যান্ডি তার সাথে ইউনিভার্সিটির ফ্রেন্ড, তারা তিনজন বিভিন্ন রকমের গল্প করে, প্ল্যান করে, এই করে সেই করে। তো একবার তাদের সামনে লেবার ডে হলিডে পড়ে, তখন চিন্তা করে যে একটু বেড়াতে যাব, এবং তাদের এই এলাকার থেকে একটু দূরে তারা বেড়াতে যাওয়ার প্ল্যান করে। তো সে প্ল্যানটা হচ্ছে একটা লেক আছে সেখানে, সেই লেকের পাড়ে, স্পেসিফিকলি লেকের নামটা আমি এখানে উল্লেখ করছি না, সেই লেকের পাড়ে তারা যাবে। সেখানে খুব সুন্দর জায়গা, এবং বলছে যে অনেক পুরনো, এবং সেই জায়গায় সুন্দর মানে বিশাল কটন ফিল্ড আছে, মানে যে তুলার চাষ হয়, এবং অনেক সুন্দর নাকি জায়গাটা। তো যাই হোক, নেচার দেখবে। তো তাদের অল ডে প্ল্যান, এবং ট্র্যাকে করে যাবে খাবার দাবার নিয়ে এই সেই। তো যেদিন সকালে তাদের যাওয়ার কথা, তারা চাইছিল যে সকাল 9টা-10টার মধ্যে বের হয়ে যাবে। তো ট্রাক রেডি করে, এবং ট্রাক ছিল ডাগলাসের আর কি, ডাগের ট্রাক, এবং ট্রাক নিয়ে আসার পরে তো রেইম্যান্ড তো তার মতো রেডি হয়ে নামে, এবং সে ওয়েট করছিল যে তার ফ্রেন্ড অ্যান্ডি কখন আসবে। তো দেখে যে অ্যান্ডির কোনো খবর নেই, তো অ্যান্ডি আসতেছে না। তো সে আবার ব্যাক করে তার যায়, তার ডর্মে ঢুকে যে অ্যান্ডিকে ফোন করে। এটা হচ্ছে 90s ঘটনা, মানে তখনকার সময় কিন্তু সেলুলার ফোন ছিল না ওরকম আর কি, মানে ছিল না তা না, ছিল, বাট মানে সবার কাছে এরকম অ্যাভেলেবেল ছিল না, মানে আমেরিকাতেও এটা খুব এক্সপেন্সিভ, সবার কাছে থাকতো না। তো যাই হোক, তো সে তার ডর্মে ঢুকে সে ফোন করে, এবং তার অ্যান্ডিকে সে পায় না, অনেকবার রিং করে। তো সে বের হয়ে এসে ডাককে বলে যে ডাক, আই ক্যান্ট রিচ হিম, ওর সমস্যাটা কি বুঝতেছি না। তো সে তারপরে কিছুক্ষণ তারা ওয়েট করে আবার রিং করে। তো এরপরে ওই অ্যান্ডির যে রুমমেট, সে ফোন ধরে বলে যে অ্যান্ডির একটা কল আসে বাসার থেকে, তো হি হ্যাজ টু গো সামওয়্যার। সো সে কিছু বলে নাই, চলে গেছে, সরাসরি বের হয়ে চলে গেছে। তো এটা শুনে রেইম্যান্ডের খুব রাগ লাগে, সে এসে ডাককে বলে যে এই কাহিনী, সে অ্যান্ডি তো কই গেছে, ওর বাসার থেকে ফোন আসছিল বাড়ির থেকে, এবং সে কোথায় বের হয়ে গেছে, কাউকে কিছু বলে নাই। তো তখন তাকে ওই ডাক বলে যে আসলে কি করবি, তাহলে চল তো আমরা দুজন চলে যাই। বলে ঠিক আছে। তো তারা দুজন মিলেই রওনা দেয় আর কি, ট্রাকে করে যাচ্ছে। খুব ভালো মজা লাগতেছে, এবং দিনটা ছিল মানে সানি, মানে খুব রৌদ্রোজ্জ্বল দিন, এবং বেশ ভালোই সূর্যের আলো পড়ছিল চারিদিকে, সুন্দর ভালো একটা এনভায়রনমেন্ট, খুব জোস একটা এনভায়রনমেন্ট। গান শুনতে শুনতে তারা যাচ্ছে দুজন ট্রাকে। তো গল্প করতে করতে, গান শুনতে শুনতে এক সময় তারা ওই এলাকায় ঢুকলো আর কি, যেখানে তারা ঘুরতে আসছে লেকের কাছে। বেশ খুব সুন্দর একটা কান্ট্রি সাইড জায়গা, মানে খুব সুন্দর, এবং দেখতেছে যে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, এরকম উঁচু পাহাড়ের মতো উঠে গেছে, মানে মাটিটা আর কি, তাদের যে ল্যান্ড যেটা, সেটা আস্তে ধীরে এরকম সুন্দর ঢাল হয়ে উঠে গেছে, উপরে আবার নামছে। তো খুব সুন্দর লাগতেছে, রাস্তাটাও এরকম উঁচু নিচু একটা জায়গায়। তো এক সময় তারা পৌঁছালো আর কি, যে সেই লেকের পাড়ের একটা জায়গায়, যেখানে তারা বসে আড্ডা দিবে, গল্প করবে, ক্যাম্পিং করবে। তো ট্রাকের মধ্যে খাবার দাবার ছিল, ডাক নিয়ে আসছে সাথে করে, এবং রেইম্যান্ডও নিয়ে নামছে কিছু। তো যাক, গল্প গুজব করতে করতে দুইজন বললো যে আমরা এখানে বসি। তো বসে আড্ডা হচ্ছে, গল্প করতেছে, বিভিন্ন বিষয় তাদের গল্প হচ্ছে, ট্রাকের মধ্যে গান বাজতেছে এই সেই। তো এরকম একটা অবস্থা। তো তাদের ইচ্ছা হচ্ছে এখানে বিকাল পর্যন্ত থাকবে, বিকালের পরে তারা এখান থেকে চলে যাবে আর কি, এবং হয়তো রাতের মধ্যে তারা পৌঁছায় যাবে তার ডর্মে চলে যাবে, ডাগের মতো চলে যাবে। তো এর মধ্যেই ওই হাঁটা চলা, গল্প গুজব, তারা লেকের পাড়ে গেল, পানি অনেক সুন্দর, অনেক দূরে দেখতেছে বোট চলতেছে, অন্যরকম। তো বেশ একটা ভালো কাটতেছে, সময় কাটতেছে, এরকম অবস্থা। তো এক সময় তাকে ডাক বলল যে আমরা খাবার দাবার খেয়ে নিই। তো ব্যাক করে এসে তারা ট্রাকে লাঞ্চ করলো। তো লাঞ্চের পর তারা দুজন তাদের ট্রাক থেকে ফোল্ডিং চেয়ার নিল, তাদের এখানে সবসময় ফোল্ডিং চেয়ার থাকতো, ট্রাকের পিছে রাখতো কোথাও যে বসার জন্য আর কি, মানে এরকম মানে শুয়ে পড়া যায়, কাইন্ড অফ লাইক বিচ চেয়ার যেরকম, ওরকম। তো ওরকম দুইটা ফোল্ডিং চেয়ার নিয়ে তারা ওই যে লেকের পাড়ের সাইডে রাখলো, রেখে দুজন শুয়ে গল্প করতেছে। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, একদম অলস একটা সময়, এবং খুব অলস সময়, কারণ হচ্ছে সূর্যের আলোটা এত প্রখর না এখন, আর মেঘ যাচ্ছে নিচ দিয়ে। তো সূর্যের আলোতে মেঘের উপর পড়ে সেই মেঘের ছায়া পড়তেছে মাটিতে, তো মানে অন্যরকম একটা সিন, আর খুব সুন্দর লাগতেছে। তো ডাক তার মানে মুখের উপরে ক্যাপ দিয়ে রাখছে, ক্যাপ দিয়ে শুয়ে আছে। তো রেইম্যান্ডও তার নিজের যে ক্যাপ ছিল সেটাকে সরায় মুখের উপর দিয়ে সে শুয়ে আছে, তো কথা বলতেছে। তো তখন ডাক বলতেছে রেইম্যান্ডকে যে এই ম্যান, খুব ভালো হতো যদি বিয়ার থাকতো, আমরা তো বিয়ার আনি নাই সাথে। তো বলতেছে যে ওকে, থাকলে তো ভালোই হতো, এখন তো নাই, কি করার আছে। তো ওখানে সোডা আরও আছে, সোডা খা। রেইম্যান্ড বলতেছে যে সোডা মানে কোক খা।
কোক খাইলে ভালো লাগবে। নো নো নো, এটা বিয়ার কি আর সোডা দিয়ে হয়? তারা তো বিয়ার খায় আর কি, ওদের লাইফে বিয়ারটা একটা আনুষঙ্গিক জিনিস। তো বলতেছে যে চল যে বিয়ার নিয়ে আসি। তো তখন রেমন্ড বলতেছে না, আমার এখন উঠতে ইচ্ছা করতেছে না, আই এম নট ইন আ মুড, ইটস ওকে, বিয়ার খাওয়া লাগবে না, শুয়ে থাক চুপচাপ, কোক খা, জাস্ট বসে থাক, একটু রেস্ট নেই, মানে আমার ঝিমানি এসে গেছে, ঘুম লাগতেছে। তো ডাক কিছুক্ষণ চুপ থেকে আশপাশ করে পরে বলে কি, আচ্ছা তুই এখানে থাক, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, তুই এখানে থাক, এখানে রেস্ট নিতে থাক, আমি আসতেছি, এই আশেপাশে কোথাও 7-Eleven আছে, আমি বিয়ার নিয়ে আসতেছি। তো রেমন্ড বলে আচ্ছা যা তুই, অসুবিধা নেই। তো রেমন্ড কিন্তু তার মতো শুয়েই আছে। তো ডাক উঠে গেল, উঠে আস্তে আস্তে করে চলে গেল পিছনে। তো সে দেখলো অনেকক্ষণ, একটু মাথা ঘুরায় দেখলো যে ডাক হেঁটে যাচ্ছে, ট্রাকের জায়গায় আছে, ডাক নাই, ডাক হেঁটে চলে গেল আর কি, ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে যে সামনে হয়তো কোথাও সে খুঁজবে কোনো স্টোর আছে নাকি সামনে। কারণ বাইরে বিভিন্ন জায়গায় গেলে অনেক দূর মানে বেশ খানিকটা হাঁটলেই দেখা যায় কোনো রাস্তার ইন্টারসেকশনের পাশে কোনো স্টোর থাকে, ইদার 7-Eleven বা সার্কেল কে বা দেখা যাচ্ছে যে কুইক স্টপ, এরকম দোকানগুলো থাকে, তো কনভিনিয়েন্স স্টোর। তো হয়তো সেরকম একটা খুঁজতে গেছে ডাক, এটা চিন্তা করে রেমন্ড চুপচাপ শুয়ে আছে। তো রেমন্ড শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমায় গেছে রেমন্ড, তার আসলে খেয়াল নাই। তো যখন তার ঘুম ভাঙছে তখন পড়তি বিকেল, একেবারে সে মানে হঠাৎ করে ঘুম ভেঙে তার কাছে যেন কেমন লাগা শুরু করলো। সে মাথার থেকে মুখের উপর তার ক্যাপটা দেওয়া ছিল, ক্যাপটা সরায় সে এদিক ওদিক তাকালো, দেখলো যে আলো কমে গেছে চারিপাশে এবং তার চেয়ারটা পাশেই আছে, তার পাশে যে ডাগের যে চেয়ারটা ওইটা পাশেই আছে, তারা যে সোডা খাইছিল সেই ক্যানটাও পাশে আছে, ডাগেরটাও পাশে, ডাগ নাই আশেপাশে। সে মাথা ঘুরায় দেখলো যে তাদের ট্রাকও আছে। তো ডাক কোথায়? এবং এতক্ষণ সে ঘুমাইলো, ডাক এসে তাকে উঠাইলো না, এটা কেমন কথা? তো সে উঠে বসলো, উঠে বসে সে তাকাচ্ছে এদিক ওদিক, দেখতেছে আলো কমে গেছে এবং লেকের মাঝে সে আগে বোট দেখছিল তারা, সেই বোটগুলো নাই এখন, লেকটা পুরাই জাস্ট স্রোত যাচ্ছে এবং আলো কমে যাচ্ছে, একেবারে আলো পড়ে গেছে। ওইখানে যে গাছের বিশাল যে গাছের সারি আছে, গাছের উপর দিয়ে হালকা আলো আসতেছে। তো খুবই অবাক হয়ে গেল আসলে রেমন্ড যে হোয়াট হ্যাপেন। তো সে আস্তে করে উঠলো, উঠে সে একবার চিন্তা করতেছিল যে ফোল্ডিং চেয়ারগুলো নিয়ে যাবে নাকি। তো এই চিন্তা করতে করতে সে হেঁটে গেল, হেঁটে যে মানে নেই চেয়ার উঠায় নেই, উঠায় সে হাঁটা দিল, হেঁটে ট্রাকের কাছে গেল, দেখলো যে না ট্রাকের মধ্যে তো নাই, এখানে দেখা যাচ্ছে ট্রাক তো খালি। এবং ট্রাকে সে দেখলো ট্রাক খোলা কিনা, দেখলো না ট্রাক লক করছে। এটা আবার ডাগের অভ্যাস ছিল, সে ট্রাক থেকে বেরোলে লক করে দিত ট্রাক। তো ট্রাক লকড অবস্থায় আছে, বাট ডাগ নাই। তো সে এদিক ওদিক তাকাচ্ছে এবং তার কাছে নিজের কাছে একটু ফুলিশ লাগতেছে, নিজের আশেপাশে কিছুই দেখতেছে না, মানে অনেক দূরে, মানে সেই যে লেকের যেখানে তারা আছে তার থেকে অনেক দূরে বাড়ি আছে এবং সেই বাড়ির পরে আরও অনেক ফাঁকা জায়গা এবং দেখতেছে গাছের সারি। তো মোটামুটি যেই বাড়িটা আছে সেখানেও মনে হচ্ছে না যে কেউ মানে থাকে বা এরকম কিছু। তো সে হাঁটা দিল ওদিকে, সে বাড়ির দিকে হাঁটা দিল, হাঁটতে 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 সে বাড়িটার কাছে চলে আসে। এসে যা ধারণা করছিল তাই, এই বাড়িতে মনে হয় কেউ থাকে না, বা থাকলেও এমনই নীরব বাড়িটা, মানে অন্যরকম। এবং বেলা পড়ে গেছে, আরও কেমন জানি মনে হচ্ছে নীরব নিথর একটা বাড়ি, খুব বেশি নতুন না, মানে বেশ পুরনো। তো সে আরও হাঁটতে থাকলো, হাঁটতে হাঁটতে সামনে দেখতেছে যে নেচার অন্যরকম, মানে সুন্দর, মানে যে কটন গাছ যেগুলা, মানে তুলার গাছ একদম দুই পাশে বাগানের মতো হয়ে আছে। তো সে দেখতে দেখতে গাছের পাশ দিয়ে হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে একটু অন্যরকম হয়ে গেল। সে চিন্তা করলো যে মানে তার মাথার থেকে আসলে ডাগের চিন্তাটা এখন দূর হয়ে গেছে, বা মনে আসতেছে না ডাককে, আসলে তার মনে হচ্ছে না যে ডাক, সে যে ডাককে খুঁজতে আসছে এই জিনিসটা তার মনে হচ্ছে না। তো হাঁটতে হাঁটতে এসে দেখতেছে একটা রাস্তা, মাটির রাস্তার মতো। তো সে কেন জানি হাঁটতে হাঁটতে কিউরিয়াসিটি থেকে মাটির রাস্তায় ঢুকলো এবং সে অনেকটা বেখেয়ালি হয়ে গেছে। তো রেমন্ড দেখতেছে যে রাস্তার দুই পাশে বেশ গাছ এবং মানে অনেক বড় বড় গাছ। তো সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং মানে বেশ মেঠো পথ টাইপের আর কি। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় বের হয়ে আসলো, বের হয়ে এসেছে, দেখতেছে দূর থেকে একটা চিমনি দেখা যাচ্ছে একটা বাসার, মানে একটা উপরের যে একটা কাইন্ড অফ লাইক ওয়াচ টাওয়ার টাইপের মাথা, যেমন অনেকটা যে ক্যাসেলের মধ্যে থাকে ওরকম। তো বুঝতেছে অনেক পুরনো একটা বাড়ি এবং সাদা কালারের আর কি, অফ হোয়াইট কালারের। এটা জানালাটা দেখা যাচ্ছে, জানালায় গ্রিল আছে। তো হাঁটতে হাঁটতে বাসাটারে কেন জানি তার কাছে খুব মানে অন্যরকম লাগলো, কারণ হচ্ছে যে সে আসছে মেঠো পথ ধরে হেঁটে এবং সেই মেঠো পথ থেকে দেখা যাচ্ছে দূরে গাছগাছালি এবং মাঝখানে বাসার সামনে অনেকটা ফাঁকা জায়গা, মাঠের মতো, এবং সেখানে হয়তো এক সময় গাছ টাছ ছিল, ওগুলো অনেকে কেটে ফেলছে, কেমন যেন একটা নেড়া নেড়া ভাব। তো সেই হাঁটতে হাঁটতে সে ঢুকে গেল বাসার একদম কম্পাউন্ডে ঢুকলো এবং সেই দরজার মধ্যে এমন কিছু লেখা নাই যে নো ট্রেসপাসিং বা এরকম কিছু নাই, বেশ পুরনো একটা বাড়ি দেখে বোঝা যাচ্ছে।
তো সে হেঁটে বাড়িটার কম্পাউন্ডে ঢুকলো, দেখতেছে আশেপাশে। সে কিন্তু আসলে ডাগের কথা রেমন্ডের খুব একটা মনেও নাই, যে সে যে ডাগকে খুঁজতে আসছে এটা তার মনে পড়তেছে না। সে বেখেয়ালিভাবে হাঁটতেছে এবং ওগুলো দেখতেছে। তার কাছে অন্যরকম লাগতেছে বাসাটার হেঁটে সে এক পাশে চলে গেল, দেখলো যে বেশ পুরনো বাড়ি, তারপরে পেছনে যাওয়ার একটা এরকম রাস্তা, এবং সেই রাস্তাটা ধরে আস্তে আস্তে সে হেঁটে যাচ্ছে। এবং সেইখানে যে পেভিংটা করা আছে পেছনে যাওয়ার জন্য, সেই পেভিংটাও অনেক পুরনো। আবার রেমন্ডের কিন্তু এইসব আগ্রহ ছিল, পুরনো জিনিসপাতি বা পুরনো কোনো একটা বাড়ি বা কোনো একটা ঐতিহাসিক জিনিসের প্রতি খুব আগ্রহ ছিল। তো সে চিন্তা করতেছে এই বাড়িটা কত সালের হবে, 1700 1800 এরকম, মানে এইরকম মানে 17 শতাব্দীর বা 18 শতাব্দী এরকম চিন্তা করতেছে। সে পেভিংয়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখলো যে এই বাড়ির পেছনে একটা পুরনো নিজেদের একটা সেমিট্রি আছে, সেই মানে পুরনো কবরস্থান আর কি, সেই গ্রেভিয়ার্ড বা সেমিট্রি যেটা বলেন, তো সেটা আছে। তো হেঁটে যে দেখতেছে বিশাল টুমস্টোন, এবং সেই টুমস্টোনের অনেকগুলো কবরের উপর টুমস্টোন দেওয়া, এবং সেই টুমস্টোনের পাশে অনেক কবরের উপর আবার তাদের যেসব মূর্তিগুলো করা থাকে সেই মূর্তি করা আছে, কোনো মূর্তি আবার অর্ধেক ভাঙা। তো সে বুঝতে পারছে যে এগুলো অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে না, এখানে কবর টবর দেয় না কাউরে, বাট একটা পুরনো সেমিট্রি এটা। তো সে এদিক ওদিক তাকাচ্ছে, মানে এর মাঝে হঠাৎ করে শুনলো পেছন থেকে একজন মানে একটা কণ্ঠস্বর, একটা লোকের কণ্ঠস্বর বলছে, লুকিং ফর সামওয়ান। তো মানে কাউকে খুঁজতেছো? তো সে ফট করে তাকায়, দেখলো যে একজন বয়স্ক লোক, বেশ বয়স্ক, সে একটা ওভারকোটের মতো পরা। তখন অবশ্য ঠান্ডা কিন্তু কাইন্ড অফ পড়ে গেছে, কারণ ইসের কাছেও ঠান্ডা লাগতেছিল, রেমন্ডের কাছেও ঠান্ডা লাগতেছিল। সে শুধু একটা জাস্ট সামার জ্যাকেট পরা ছিল তার ইসের নিচে, তার জাস্ট যেই শার্টের উপর একটা সামার জ্যাকেট পরা ছিল, কিন্তু ওই লোকটা ওভারকোট পরা, বেশ মাথার মধ্যে ক্যাপ দেওয়া। তো সে একটু হয়ে গেল যে কারো প্রপার্টিতে ঢুকলাম, সে বলছে লুকিং ফর সামওয়ান। তো সে বললো যে নো, আই ওয়াজ জাস্ট লুকিং ফর মাই ফ্রেন্ড, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং অ্যারাউন্ড, I am new here, I was just looking around. বলতেছে যে আমি আমার বন্ধুকে খুঁজতেছিলাম, আমি নতুন, আমি যা দেখতেছিলাম সবকিছু অন্যরকম লাগতেছে আমার কাছে। তো সেই লোকটা বললো যে তোমার ফ্রেন্ড, সে এখানে কেন আসবে? তো সে বলতেছে না, ও আসলে আমরা দুইজন আসছিলাম, তো ও হেঁটে এদিক ওদিক কোথাও গেছে হয়তো, কাজ আমি তো ওখানে শুয়েছিলাম, অ্যান্ড আমি আসলে আই ফেল স্লিপ। তো আই ফেল স্লিপ অ্যান্ড আমি যখন উঠলাম, আমি ঘুমায় গেছিলাম, যখন উঠলাম উঠে দেখেও নাই, তো এই জন্য হাঁটতে হাঁটতে এদিকে আসছি, কারণ কাছাকাছি এই জায়গাটাই আছে, তো এই বাড়িটাই দেখলাম। তো লোকটা তাকে বলতেছে কেয়ার ফর এ কফি, মানে কফি খাবা? তখন বললো যে ওকে, কফি ক্যান ওয়ার্ক। তো সে হেঁটে লোকটার সাথে সাথে যে ওকে কফি খাবো বলে হাঁটা ধরলো। তো হেঁটে লোকটা দেখলো যে ঘুরে বাসাটার পাশ দিয়ে ঢুকলো, মানে সামনে না, পাশেই একটা দরজা ছিল, সেটা দিয়ে ঢুকলো। তো রেমন্ড তাকে ফলো করে ঢুকলো। ঢোকার পর সে দেখতেছে যে বাসাটা বেশ ভঙ্গুর দশা, মানে একেবারেই মানে মনে হচ্ছে যে এই বাসায় কেউ থাকে না, অ্যাবান্ডেন একটা বাসা, এবং বেশ পুরনো। সে বুঝতে পারছে যে এই বাসা বেশ পুরনো একটা বাসা। খুবই অবাক হলো যে এরকম একটা বাসা ভাঙা চোরা, এর মধ্যে আবার কফি খাওয়াইতে আনছে লোকটা তাকে, মানে তার কাছে অন্যরকম লাগলো। দেখলো যে হেঁটে লোকটা চলে গেল সামনে, যে একটা ছোট্ট একটা কাইন্ড অফ লাইক কিচেন বারের মতো ওখানে আছে, কিন্তু ওইটাও যে খুব নতুন তা না। এবং সেখানে খুব অবাক করাভাবে সেখানে একটা কফি পট ওখানে গরম হচ্ছে, সেটা দেখছে। তো দেখার পর লোকটা দেখলো যে তার কাছে ওখানে, আবার লোকটার কাছে ওখানে মাগও আছে, কফি মাগও আছে, ইত্যাদি টুকটাকি যে সুগার অ্যান্ড ইত্যাদি ইত্যাদি ওখানেও রাখা আছে, একটা সেট আপ আছে টোটাল। তো লোকটা তাকে দেখালো যে কফি, ইসের থেকে পার্কুলেটার থেকে কফি ঢাললো, ঢেকে তাদের জিজ্ঞেস করলো কতটুকু সে চিনি নিবে, সে বললো, বলে মিলাই দিল। তো বলতে তো তোমরা এখানে কি করতে আসছিলা? লোকটা তাকে জিজ্ঞেস করছে। বলে আমি তো বললাম যে আমরা ঘুরতে আসছিলাম। বলে কি করো? জিজ্ঞেস করতেছে কি করো তোমরা? তখন বলতেছে যে আমরা অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো আজকে আমরা এই উইকেন্ডে আর কি, লেবার ডে ছিল, তো ঘুরতে আসছি এই কারণে। তো বলছে ওকে, হ্যাঁ ভালো। তো বলছে যে দেখো এই জায়গাটা নির্জন, এরকম ওয়ান্ডারিং অ্যারাউন্ড করা ভালো না, তোমার বন্ধুও এরকম করতেছে, তো সে কি তোমাকে ফেলে চলে গেছে নাকি ফ্রেন্ড? তো সে বলছে না, চলে যাওয়ার তো কথা না, কারণ আমাদের ট্রাক তো এখানে আছে। বলো ও আই সি, তো বুঝলাম, তাই বলে তো বসছে। তো বলছে ট্রাই দ্য কফি। তো রেমন্ড কোনো কথা না বলে কফিতে চুমুক দিল। তো লোকটার সাথে কথা বলতেছে সে, তো সে বেশ কয়েকটা চুমুক দিছে, 2টা কি 3টা। তারপর তার চোখের সামনে হঠাৎ করে লোকটার চেহারা কেমন জানি ঝাপসা হয়ে আসলো, তার মাথাটা একটু ঘুরে উঠলো, সে আর কিছু মনে করতে পারতেছে না, সে মানে ফেইন্ট হয়ে গেল, আসলে তার কোনো সেন্স নাই। রেমন্ডের যখন সেন্স ফিরছে, সে
ফিল করতে পারতেছে সে কোনো একটা জায়গায় আছে এবং জায়গাটা অন্ধকার, বেশ অন্ধকার, হালকা আলো আসতেছে, তার চোখ তখন খুলতেছে, রেমেন চোখ খুলতেছে, হালকা হালকা আলো বুঝতে পারতেছে, লাল হলুদ টাইপের একটা আলো, মানে কাপা কাপা আলো, মানে কাইন্ড অফ লাইক কোনো অগ্নিশিখা যদি জ্বলে সেটার থেকে যদি আগুন হয় সেটা, এবং সেটা মানে কোনো মোমবাতির আলো হবে, কারণ খুব বড় লাইট না, সোর্স না। তো অনেকক্ষণ তার চোখে ঝাপসা দেখতে দেখতে এক সময় সে চোখ মেললো যে সে শুয়ে আছে কোথাও। তো সে উঠতে গেছে, উঠতে যেয়ে দেখলো যে না, তার হাত বাঁধা, তার পাও বাঁধা, তার হাত পা দুইটাই বাঁধা। খুবই একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। সে নিজেকে যে এমন জায়গায় আবিষ্কার করবে সে ভাবতেও পারে নাই। একটা ঘরের মধ্যে সে আছে, শুধু মাথাটা নাড়াইতে পারতেছে, দেখতেছে যে সে তাকায় দেখতেছে যে তার বাঁ পাশে একটা টেবিল, এবং সেই টেবিলটা হচ্ছে গিয়ে কালো কোনো আবলুস কাঠ দিয়ে তৈরি করা একদম চারিপাশে, এবং সেই মানে মানে সেরকম চকচক করতেছে কাঠটা, এবং কাঠের মাঝখানে একেবারে লাল রঙের একটা ভেলভেট দিয়ে একটা জাস্ট লাইক কাইন্ড অফ ক্যারাম বোর্ড যেরকম থাকে সেরকম, কিন্তু আলো ছোট একটা বোর্ডের মতো, এবং সেই বোর্ডের মাঝখানে কিছু নকশা আঁকা, বিভিন্ন রকমের নকশা আঁকা বোর্ডের মাঝখানে, মানে সেই ভেলভেটের উপর নকশা করা, এই নানা রকম এনগ্রেভিং, মানে কিছু দিয়ে আঁকা আর কি। এবং সেই যে বোর্ডটা আছে সেই বোর্ডের মধ্যে জ্বলতেছে, ক্যান্ডেল জ্বলতেছে সেখানে, এবং সেই বোর্ডটা সম্ভবত ষড়ভুজ, মানে 6 কোণা একটা বোর্ড এরকম, মানে একেবারে 4 কোণা না, 6 কোণা একটা বোর্ড, এবং সেটার মধ্যে এরকম মোমবাতি জ্বলতেছে অনেকগুলা। খুবই মানে সে অড ফিল করলো বোর্ডটা দেখে, এবং বোর্ডটা ওখানে রাখা, এবং বোর্ডের ওই পাশে মোমের আলোগুলো যে সব মাঝখানে পড়ছে, ওই পাশে অন্ধকার, ওই পাশে কিছুই বোঝা যাচ্ছে না, এবং একদম নিস্তব্ধতা ঘরের ভেতরে। তার সে বাধা, তো সে আস্তে করে তার মাথাটা ডান দিকে ঘুরালো দেখার জন্য ডান দিকে কি আছে। ডান দিকে মাথা ফেরানোর পর রেমন্ডের একেবারে আত্মা উড়ে গেল, এবং ভয়ে আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল। সে ডান দিকে তাকাই দেখতেছে যে সে বুঝতে পারলো যে সে একটা বাক্সের উপর শোয়া, বাক্সটা কাইন্ড অফ লাইক ক্যাসকেটের মতো। এটা বুঝতে পারছে কারণ সে দেখছে ডান দিকে তার সাথে একেবারেই সমান্তরালভাবে একটা ক্যাসকেট রাখা, কালো ক্যাসকেট, এবং সেই ক্যাসকেটের উপরে ডাগ শুয়ে আছে হাঁ করে, ডাগের মানে বুঝতে পারছে প্রাণ নাই, চোখ খোলা, এবং যেটা দেখে সবচেয়ে সে ভয় পাইছে, ওখানে তো চোখ খোলা ডাগ শুয়ে আছে হাঁ করে, এবং ডাগের বুকের কাছটা পুরো মানে চেরা, সেখানে মানে মনে হচ্ছে যে তার বুক খুলে কিছু বের করে নেওয়া হয়েছে। এটাতে সবচেয়ে বেশি ভয় পাইছে সে, মানে বলার মতো না, মানে মানে ভয়ে সে থরথর করে কাঁপা শুরু করলো, কিন্তু সে কিছু করতে পারতেছে না। খুব হাত মোড়ানোর চেষ্টা করতেছে, তার হাতটা মনে হচ্ছে যে আরো ফেসে যাচ্ছে এখানে। তো এই যখন অবস্থা, সে আসলে মানে কিছুই করতে পারতেছে না, রেমন্ডের প্রচন্ড ভয় লাগতেছে। তো রেমন্ডের একটা ব্যাপার ছিল, রেমন্ডের হাত কিন্তু খোলার একটা অভ্যাস ছিল, ছোটবেলায় সে খেলতো তার অন্যান্য যে কাজিন ফ্রেন্ডদের সাথে খেলতো, সেটা হচ্ছে যে সে তার যে এই যে এই থামের হাড্ডিটাকে সে একেবারেই পাশে নিয়ে আসতে পারতো। তারা খেলতো মানে কি, তাদেরকে ওই যে স্কাউটের খেলার মতো কাইন্ড অফ লাইক, ওইটাও সে ট্রেনিং করছে যে কিভাবে পায়ের নিচ দিয়ে হাত ছুটে আনতে হয়। তারপর তার এই একটা স্পেশালিটি ছিল যে সে তার এই থামের আঙ্গুলটাকে একদমই করে চিকন করে সে হাত খুলে আনতে পারতো। তো ওই মুহূর্তে সে প্রচন্ড ভয়ও চিন্তা করতে থাকে যে আমার হাত ছুটাইতে হবে। তো সে তখন তার ডান হাতের এই হাতটাকে একদম করে সে চেষ্টা করতেছে অনেকভাবে বের করতে। তো দেখলো যে অনেকটাই অর্ধেকের মতো তার হাতের বের হয়ে আসছে। সে আরো চেষ্টা করতেছে অনেকটা, তো মোটামুটি এক জায়গায় সে আটকে গেছে দড়িটা শক্তভাবে। এই সময় শব্দ পেল যে ঘরের মধ্যে কে ঢুকছে। তো খুবই ভয় পেয়েছে কিন্তু আসলে রেমন্ড, কে ঢুকছে সে আসলে চিন্তা করতে পারতেছে না। সে চোখ বন্ধ করে ফেললো, কারণ সে চায় না যে সে সেন্সে আছে এটা কেউ দেখুক যে এইখানে ঢুকছে। পিট করে তাকানোর চেষ্টা করছে, চোখ দিয়ে একটুখানি পিট করে তাকানোর চেষ্টা করছে, যেটা হচ্ছে চোখের নিচ দিয়ে। তো দেখতেছে সেই ঘরে ঢুকছে ওই বৃদ্ধ, এবং তার সাথে আরো একজন মানুষ, এবং সেই মানুষটা ওই বৃদ্ধর থেকে বেশ লম্বা, ভয়ঙ্কর, মানে দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর, কারণ বিশাল আকৃতি, মানে একটা মনস্টারের মতো আকৃতি যদি হয় সেরকম কিছু। সেই মানুষটা হেঁটে যে বোর্ডের ওই পাশে দাঁড়ালো, এবং সেই মানুষটা তার কাছে একটা পাত্র থেকে থপ করে সেই যে মাঝখানে যে নকশা সেইখানে একটা জিনিস রাখলো। এই চোখ পিট চোখ দিয়ে সে দেখে বুঝলো ওইটা একটা হার্ট, মানুষের হার্ট, এবং সেটা একেবারেই ওইরকম রক্ত মাখা ওখানে রাখছে। এবং তাকালো তার দিকে, মানে রেমন্ডের দিকে তাকাইলো ওই বৃদ্ধটা সহ। তখন বৃদ্ধ তাকে বলতেছে যে এটা কি হুঁশ ফিরছে, মানে সেন্সে আসছে নাকি? সেন্সে না আসলে করা যাবে না, এবং ওই তাকে সেন্সে থাকা অবস্থায় করতে হবে।
তো ভেতরে ভেতরে কিন্তু রেমন্ড পুরো শেষ, তার আত্মা উড়ে গেছে। সে বুঝতে পারছে যে কী হচ্ছে, সে যেই জিনিসটা দেখছে এইটা কার, সেই যে মানুষের অংশটা দেখছে সেটাও সে বুঝতে পারছে এটা কার। সে কিন্তু ভয়ে ভয়ে ভেতর থরথর করে কাঁপতেছে, কিছু বলতে পারতেছে না, আর আস্তে আস্তে নিজের হাতটা আরও ছোটানোর চেষ্টা করতেছে। তো অনেকখানি বের হয়ে আসছে এবং সে বুঝতে পারলো আস্তে করে তার হাতটাকে সে বের করে ফেলছে, ডান হাতটা। তো এই সময় সে তার সামনে ওই যে বৃদ্ধ লোকটা যে নাকি তাকে ওই সময় কথা বলছিল, সে আস্তে করে হেঁটে তার কাছে আসলো এবং এসে তাকে বলতেছে যে তুমি উঠো ঘুম থেকে, আর কত ঘুমাবা, উঠো, তোমার সময় হয়েছে, তোমার সাথে কথা বলা দরকার। তো রেমন্ড আস্তেই করে চোখ পিট করে এমন ভাব দেখালো যে তার এখনই মানে জাস্ট হুঁশ ফিরছে। তাকায় বলতেছে আমি কোথায়, আমাকে আটকা রাখছো কেন? সে একটা মানে হাত, যেই হাতটা তার বাধা এখনো, সেটা সে টানাটানি করলো, খুব চটানোর চেষ্টা করলো। লোকটা বলছে না, এটা তুমি এখন ছুটতে পারবা না, তোমাকে এখানে আনা হয়েছে যে তোমাদেরকে আনছে আমাদের যে প্রভু, সে তোমাদেরকে নিয়ে আসছে এখানে অটোমেটিকভাবে, এবং তোমাদেরকে আমরা তার উদ্দেশ্যে আজকে স্যাক্রিফাইস করব। তোমার বন্ধুর স্যাক্রিফাইস শেষ এবং তুমিও এখন খুশি মনে তোমার নিজেকে স্যাক্রিফাইস করে দিবা, এবং আমাদের প্রভু তিনি তোমাকে এটা গ্রহণ করবেন এবং তোমার জন্য এটা একটা ব্লেসিং। তো রেমন্ড গালাগালি শুরু করে, তখন একেবারে তার মানে যা খুশি বাবা মা তুলে গালাগালি শুরু করে। তো বৃদ্ধটা কোনো কথা বলে না, হাসতেছে। তো এই সময় সেই যে লম্বা লোকটা সে হেঁটে হেঁটে আশেপাশে, এবং তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, সে তার মাথা ঢেকে রাখছে একটা ক্লোকের মতো দিয়ে, এবং মুখের অংশটার মধ্যে একটা কালো মুখোশ পরা। তো রেমন্ড বুঝতে পারছে যে মুখোশটা হতে পারে কোনো প্লাস্টিক, কোনো ফাইবারের, অথবা ছোট কোনো মেটালের হতে পারে, সামথিং লাইক দ্যাট, এরকম হতে পারে। তো ওই বৃদ্ধটা আস্তে করে সরে দাঁড়ালো পিছনে, এবং সেই যে লম্বা লোকটা সে হেঁটে আসলো রেমন্ডের কাছে, এবং এসেই সে পাশে দাঁড়ায় সে আস্তে আস্তে তার সামনে কিছু মন্ত্র পড়া শুরু করলো। আর একবার এদিকে মন্ত্র পড়ে, খুবই ভয়ঙ্কর একটা মানে এটা সিন, রেমন্ডের মাথা খারাপ হওয়ার মতো দশা, এবং সেই মন্ত্রের শব্দে একবার মন্ত্র পড়ে এদিকে, আরেকবার আসলো তার ডানে বায়ে বসে মন্ত্র পড়ছে, ডানে বসে আইসা মন্ত্র পড়লো, পড়ে তার কপালের উপর কি একটা চেপে ধরলো অনেকক্ষণ, এবং তারপরে মন্ত্র পড়লো। তারপরে হেঁটে তার পায়ের কাছে গেছে, এবং পায়ের কাছে যেয়ে সে মন্ত্র পড়তেছে এবং তাকে বলতেছে এখান থেকে যে তুমি আমাদের প্রভু লুসিফারের নামে নিজেকে তুমি করে দাও, মানে নিজেকে তুমি সঁপে দাও আর কি, নিজেকে তুমি মানে নিজের ইচ্ছায় সঁপে দাও এবং তোমার কল্যাণ হবে, এটা বলতেছে। বলতে বলতে তার দিকে ঝুঁকে আসছে তাকে দেখার জন্য বা সামথিং, দেখার জন্য বা কিছু সামথিং, এই কারণে ঝুঁকে আসছে অনেকখানি। তো রেমন্ড ওই সময় মানে সে মনে মনে প্রার্থনা করতেছিল সৃষ্টিকর্তার কাছে, যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিল যে তাকে জানি সৃষ্টিকর্তা হেল্প করে। সে মানে একেবারে মনে প্রাণে, কারণ সে বুঝতে পারছে তাকে শয়তানের উদ্দেশ্যে এখানে বলি দিতেছে। তো সে অনেক কষ্টে তার পাটাকে হঠাৎ করে হ্যাঁচকা টান মারে। তো পাটা কিন্তু বাধা ছিল তার, কিন্তু তার ডান পাটা যে জুতা পরা ছিল, তার জুতাটা ওই দড়িতে আটকে ছিল, তার পাটা একেবারে জুতার থেকে বের হয়ে আসে, একেবারে মানে জুতাটা আটকা অবস্থায় থাকে, তার পাটা বের হয়ে আসে হ্যাঁচকা টানে, এবং সে সরাসরি ওই লোকটার একেবারে মুখের উপরে একেবারে তার যে হিল আছে, হিল দিয়ে প্রচন্ড জোরে, গায়ের যত জোর আছে একটা লাথি মারে লোকটার মুখে। এবং মনে হলো যে সে বুঝতে পারে যে তার যে ওই মাস্কটা আছে ওটা ভেঙে মুখে বসে গেছে বা সামথিং লাইক দ্যাট। লোকটা একটা অস্ফুট আর্তনাদ করে সরে গেছে, এবং লোকটা ছুরি দিয়ে সে একটা কোপ মারছিল, কোপটা তার গায়ে লাগে নাই, রেমন্ডের গায়ে লাগে নাই, পাশের যে ওই কাঠটা আছে কাঠের মধ্যে ঘ্যাচ করে গেঁথে গেছিল ওই সেই ক্যাসকেটের কাঠের মধ্যে। তো রেমন্ড সাথে সাথে 1 সেকেন্ড লেট না করে সুযোগের ব্যবহার করার জন্য সে উঠে বসে, উঠেই সে হাত দিয়ে ছুরিটা নিয়ে নেয় আগে, কারণ তার ডান হাতটা খুলে ফেলছে, সে ডান হাতে ছুরিটা নিয়ে নেয় এবং সে ঘ্যাচ করে তার ওই পায়ের বা পায়ের দড়িটা কেটে ফেলে, এবং তারপর ডান হাতে দড়িটা কেটে ফেলে। এর মধ্যে বয়স্ক লোকটা ছুটে আসতেছিল এবং তার হাতে একটা ছুরি ছিল। তো রেমন্ড আর কিছু না খেয়াল করে একদম সজোরে ছুরিটা ছুঁড়ে মারে, এবং সজোরে তার যে ছুরিটা একদম থ্রো নাইফের মতো ছুঁড়ে মারে, এবং লোকটার গায়ের মধ্যে ঘ্যাচ করে গেঁথে যায় ছুরিটা। সে আর কোনো কিছু না দেখে সে লোকটাকে দৌড় দেয়, মানে ওখান থেকে লাফ দেয়, সে লাফ দিয়ে ধাক্কা দিয়ে লোকটাকে সে ফেলে দিয়ে সে দৌড়ায়, মানে ওখান থেকে বের হয়ে ওই দরজা দিয়ে বের হয়ে যায়। দরজা দিয়ে বেরোয় সে দেখে যে আসলে সে আটকা ছিল বেসমেন্টে। তো
তো উপর দিকে উঠে আসে, এসে সে দৌড়াচ্ছে, অন্ধকার, রাত তখন অন্ধকার হয়ে গেছে চারিদিক, এবং সে দেখতেছে চারিদিক খা খা করতেছে। বাসা থেকে বের হয়ে সোজা দৌড়ায় সে, এবং তার কোনো আন্দাজ নাই। দৌড়াতে 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 সে এক সময় চলে আসে যে সেই যে তার যে ট্রাক রাখা ছিল সেইখানে। এখানে এসে দেখে তার ট্রাক নাই, কিচ্ছু নাই। আবার সে দৌড়াতে থাকে, এবং সে মানে ওইদিকে মানে এই দিকে আর সে আসবে না, সে দৌড়াতেই থাকে। দৌড়াতে দৌড়াতে কতক্ষণ গেছে তার বলতে পারবে না। তার এক পায়ে জুতা, এক পায়ে কিন্তু জুতা নাই, এবং যে পায়ে জুতা নাই সেই পায়েটা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে তার পিচের সাথে টাচ খেয়ে খেতে। এক পর্যায়ে সে বসে পড়ে তার পায়ের আরেক জুতাওয়ালা পাটাও জুতা খুলে ফেলে, খুলে সে খালি পায়ে দৌড়াতে থাকে। এবং অনেকক্ষণ সে দৌড়াতে 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 দেখে যে একটা বাড়ি, সেই বাড়িটার মধ্যে বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে। তো সে মানে মানে খুব দৌড়ায় যায়, সেই বাড়িটার মধ্যে সে বেল দিতে থাকে, মানে সেখানে বেল ছিল, বেল দিতে থাকে। তো অনেকক্ষণ পর সেই বাড়ির থেকে খুব মানে একটু খুব ভয়ার্থই কণ্ঠে একটা লোক আর একটা মহিলা আস্তে করে সেই দরজার কাছে আসে। লোকটার হাতে আবার একটা বন্দুক, গান নিয়ে। বলে কে? তাকে দেখে গানটা অর্ধেক উঁচা করে লাগছে লোকটা। সে বলে যে প্লিজ হেল্প মি, হেল্প মি, অনেক রিকোয়েস্ট করে। তো রেমেন্ডের এই হেল্পের কথা শুনে লোকটা মহিলাটা একসময় দরজা খুলে দেয়। তো সে ভেতরে ঢোকার পর লোকটা দরজা আটকায়, বলার যে আমি খুব বিপদে পড়ছে, আমাকে হেল্প করেন। তো বলে কি হয়েছে? লোকটা গান উঁচা করে রাখছে তখন। সে বলে প্লিজ গানটা সরান, আমার কথা শুনে আমাকে হেল্প করেন। তো লোকটা তারপর বলে যে আচ্ছা ঠিক আছে, গান সরায় রেখে তাকে বসতে দেয়, এবং মহিলা যে ফার্স্ট এইড কিট নিয়ে আসে, তার পায়ের এগুলো ব্যান্ডেজ পুরো ছিলে টিলে একদম শেষ পা। তো তখন সে বলে যে আমাকে এরকমই করছে, এখানে একটা এই জায়গায় বাড়িতে এরকম আমাকে মারার চেষ্টা করছে এই সে হ্যান। তো লোকটা শোনার পর লোকটা বলে আচ্ছা আমি জানি না, এখানে হইতে পারে, কারণ ওইরকম জায়গাতে এইসব যে অ্যাবান্ডান্ট প্লেসগুলোতে অনেক খারাপ কাজ হয়, এবং অনেক বাজে বাজে এরকম আছে যারা ডেভিল ওয়ার্শিপার, তারা এই ধরনের কাজ কারবার করে। যাই হোক, তোমাকে আগে আমরা ট্রিটমেন্ট দেই, তারপর 911 কল দিবে। তো তার ট্রিটমেন্ট দিয়ে ওখানে তারা ইমার্জেন্সি কল দেয়। ইমার্জেন্সি কল দেওয়ার অনেকক্ষণ পরে তাদের সেখানে প্যারামেডিক্স আসে, পুলিশও আসে। আসার পর তাকে নিয়ে জিজ্ঞেস করে কী ব্যাপার স্যাপার। তো সে বলে যে এরকম 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 ঘটনার স্টেটমেন্ট দেয় রেমেন্ড। তো স্টেটমেন্ট দেওয়ার পরে তাকে নাকি সেই প্যারামেডিক্সের গাড়িতে নেয়, আর পুলিশ চলে যায় ওইখানে। তো রেমেন্ডকে নিয়ে গেছিল ইমার্জেন্সিতে। আর ওইখানে যে পরবর্তী শোনে আর কি, যে পুলিশ নাকি ওইখানে যে সেই যে বাড়ির কথা বলছে স্পেসিফিক, সেই বাড়িতে যায়। সেই বাড়িতে যে পুলিশ কিচ্ছু পায় নাই, কিছুই পায় নাই। তার ফ্রেন্ড ডাগের যে ট্রাকটা, সেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় পাইছে, যে দূরে একটা ডিচের মধ্যে, ওই দিন না পরবর্তীতে একটা ডিচের মধ্যে উল্টায় পড়ে ছিল ট্রাক। এবং ডাগ নাকি সেই ট্রাকের অ্যাক্সিডেন্টে ব্যাপকভাবে আহত হয়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, এবং মানে খুবই একটা বাজে অবস্থা, সে মারা গেছে ওইভাবে, মানে ওইটাই বলে অ্যাক্সিডেন্টাল ডেথ। আর রেমেন্ডের স্টেটমেন্ট নিয়ে অনেক কনফিউজড হয়ে যায় পুলিশ, এবং তারা বলে তারা ওইখানে ওই বাড়িতে কিছুই পায় নাই, কোনো এভিডেন্স নাই। রেমেন্ড যা বলছে সেরকম কিছুই নাই। রেমেন্ডকে মেন্টাল চেক আপের জন্য পাঠানো হয়, মানে এটার জন্য তাকে একজন মানে কাউন্সিলরের কাছে পাঠানো হয়, এবং সে সেখানে যায়। অনেক দিন তার এই সাইকিয়াট্রিস্টের কাছে তার নিতে হয়, এবং সাইকিয়াট্রিস্টকে সে যা বলে, রেমেন্ড কনফিউজ ছিল, মানে রবির ভাই, সে অনেকদিন কনফিউজ ছিল যে তাকে কি সাইকিয়াট্রিস্ট বিশ্বাস করে কিনা। সাইকিয়াট্রিস্ট যদিও তাকে বলতেছে যে আমি তোমাকে বিশ্বাস করি, এরকম হতেই পারে, পৃথিবীতে অনেক খারাপ এরকম ওয়ার্শিপার আছে, এবং তাদের অনেক কানেকশনস আছে, তারা কিন্তু অনেক কিছু এরকম করতে পারে। সো আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস না করলে বরং তোমাকে আমি সাইকোলজিক্যালি আরও হার্ট করব। বাট জাস্ট থিঙ্ক লাইক দ্যাট, এরকমও হতে পারে যে তুমি কোন একটা ঘোরের মধ্যে চলে গেছিলে ওই দিন, তুমি ভুল কিছু দেখছো। তো রেমেন্ড বলে তাহলে আমি কিভাবে আহত হইলাম? এগুলোর ডটস তো মিলে না। তোমরা যদি এটা বলো তাহলে আমি কিভাবে গেলাম, আহত হলাম, দৌড়ালাম, এক বাড়িতে যে আশ্রয় নিলাম, সেগুলোর একটাও তো ভুল না। সেই বাড়ির মানুষ আমাকে ওখানে বসে ফার্স্ট এইড দিছে, তারা 911 কল করছে, তো কিছুই কিন্তু এগুলো ভুল না। তো এগুলো কিভাবে ঘটলো? যাই হোক, সাইকিয়াট্রিস্ট বলে যে আমি তোমাকে ধরো বিশ্বাস করি, বাট তোমাকে তো অন্য কেউ বিশ্বাস করে না, কারণ তারা তো কোনো এভিডেন্স পায়নি। তোমার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে হয়তো বের হয়েছিল কোথাও, তোমাকে রেখে তুমি যেহেতু ঘুমায় গেছিলে, তুমি উঠে হয়তো তার গাড়ি দেখো নাই, বাকিটা ছিল তোমার কল্পনা। যাই হোক, মোট কথা রেমেন্ডকে পুরো একটা কনফিউজড অবস্থায় তারা রেখে দেয়, এবং রেমেন্ড এরকম সাইকোলজিক্যালি অনেক ডিস্টার্ব ছিল বেশ অনেকদিন। তারপর সে আস্তে ধীরে পড়াশোনা শেষ করে, সেখান থেকে শেষ করে সে চলে আসে তা নিউ ইয়র্কে, এবং পরবর্তীতে সে অন্য একটা স্টেটে মুভ করে যায়। যাই হোক, এই ছিল রবির শেয়ার করা ঘটনা।
আহসান যেটা রবির কাছ থেকে কালেক্ট করছে, রবির ভাই রেমন্ডের কাহিনী। রেমান্ডের এইটা বেশ ভয়ের একটা জিনিস, এরকম সিচুয়েশনে যেন কেউ না পড়ে আই থিঙ্ক। তবে বিদেশে অনেকেই কিন্তু এই ধরনের জিনিসপত্র দেখে থাকেন এবং অনেকের কাছে এই ধরনের অনেক রকম এভিডেন্স বা অনেক রকম সিচুয়েশনে তারা পড়ছেন। এটা কিন্তু অনেকেই বলে, আপনারা মাঝে মাঝেই খেয়াল করবেন যে অনেকের কাছেই এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। কেউ হয়তো এত ভয়ঙ্করভাবে পড়ে নাই, কেউ ছোটোখাটো কোনো সিচুয়েশনে পড়ছে, এই ধরনের ঘটনা অনেকের কাছে থাকে। তো থ্যাংক ইউ আহসান কাহিনীটা কালেক্ট করার জন্য। আমাদের দর্শকরা বা আমাদের শ্রোতারা সবাই শুনলেন আপনার কালেক্ট করা ঘটনা, অ্যান্ড থ্যাঙ্কস টু রবি যে সে তার ভাইয়ের ঘটনা আমাদের কাছে শেয়ার করলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো তলেই আছেন। ভাইয়া, আজকে আমি যে ঘটনা শেয়ার করব এটা আমি শুনেছিলাম আমার দাদির কাছে থেকে আরও প্রায় 12 বছর আগে। তো ভাইয়া, আজকের ঘটনা খুব মর্মান্তিক, ভয়াবহ। এই জন্য আগে আমি ডিসক্লেমার দিচ্ছি, যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই আজকে ঘটনা স্কিপ করবেন। চলুন শুরু করছি আজকের ঘটনা। এলাকাবাসী বলে এটা শুধু গল্প না, এটা হলো রাতের এক অজানা ভয়ঙ্কর সত্য। পুরান ঢাকার সরু গলি, পুরনো ইটের দেয়াল, আর সে গলির শেষে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ। দিনে সেখানে সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই অদ্ভুত নীরবতা সেখানে প্রকাশ পায়। প্রায় 18 বছর আগের ঘটনা। মসজিদে নতুন একজন মুয়াজ্জিন আসে, যার নাম ছিল ইয়াসিন। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। আজান দিলে পুরো এলাকা থেমে তার আজান শুনত। কিন্তু প্রথম রাতেই মসজিদের এক বৃদ্ধ খাদেম তাকে সাবধান করে বলে যে, ইয়াসিন, তুমি রাত 3টার পর কখনো ছাদে উঠবা না। ইয়াসিন এগুলো হেসে উড়িয়ে দেয়। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ মসজিদের ছাদ থেকে ভেসে এলো এক আজানের অদ্ভুত শব্দ। কিন্তু ওই সময় তো কোনো প্রকার আজান হওয়ার কথা না। ইয়াসিন অবাক হয়ে ছাদের দিকে তাকালো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ছাদে উঠে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মুয়াজ্জিন সাহেব, সাদা কাপড়, মাথাও নিচু করে। সে আজান দিচ্ছে, কিন্তু তার কণ্ঠটা অস্বাভাবিক ভারী ছিল, আর প্রতিটা শব্দে যেন কষ্ট মিশে আছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, এ কি, কে আপনি? মুয়াজ্জিন সাহেব ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার মুখ ফ্যাকাশে, চোখে গভীর অন্ধকার। অতঃপর মুয়াজ্জিন বলল, এই আজান শেষ হয়নি এখনো। একটু পরেই হঠাৎ করে পুরো একটা ছাদ কেঁপে উঠল। ইয়াসিন দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু নামার জন্য সিঁড়ি নেই ছাদে। চারদিকে শুধু অদ্ভুত ভয়ানক অন্ধকার। আর সেই কণ্ঠ আবারও ভেসে এলো যে শুরু করে তাকেই শেষ করতে হয়। পরদিন সকালে মসজিদের ছাদে পাওয়া গেল ইয়াসিনের জুতা, কিন্তু সে নেই। এরপর থেকে মাঝে মাঝে রাত 3টার পর লোকজন বলে এখনো মসজিদের ছাদ থেকে আজানের শব্দ ভেসে আসে, কিন্তু কেউ কখনো দেখতে পায় না আসলে আজানটা কে দিচ্ছে। আর যদি কেউ ভুল করে ছাদে উঠে যায় তাহলে সে আর ফিরে আসে না, কারণ সেই শেষ আজান যেন এখনো শেষ হয়নি। তো ইয়াসিন নিখোঁজ হওয়ার পর লালবাগ কেল্লার পাশের সে মসজিদ নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাত 3টার পর কেউ আর ওই দিকেই যেত না। মসজিদের দরজা বন্ধ রাখা হতো, কিন্তু তখনও আজানের শব্দ থামেনি।
কিছুদিন পর এলাকার মানুষ একজন বয়স্ক ইমাম, তার নাম ছিল হাফেজ আব্দুল করিম, তাকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি নিজেই বিষয়টা দেখবেন এমনটা আশ্বাস দিলেন। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, হালকা কুয়াশা। হঠাৎ ছাদ থেকে আবার সেই পুরনো আজানের শব্দ ভেসে এলো, কিন্তু এবার কণ্ঠটা আরো ভারী, আরো কষ্টে ভরা মনে হচ্ছিল। হাফেজ করিম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। ছাদে উঠে তিনি থমকে গেলেন। দেখলেন এক না 2জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে। একজন অজানা সেই পুরনো মানুষ, আরেকজন হলো ইয়াসিন। ইয়াসিনও আজান দিচ্ছে, কিন্তু তার চোখ ফাঁকা, তার মুখে কোনো প্রকার প্রাণ নেই। 2জন একসাথে আজান দিচ্ছে, কিন্তু শব্দগুলো মিলছে না। একটা টানছে সামনে, আরেকজন টানছে পিছনে। পুরো ছাদ কেঁপে উঠছে। হাফেজ করিম সাহেবের কাপা গলায় বললেন, থামো, এটা আল্লাহর ঘর, এখানে এইভাবে নয়। এমনটা শোনার পর হঠাৎ 2জনই একসঙ্গে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তাকিয়ে ফিরে তাকালো এবং একসাথে বলল, আমরা এখনো শেষ করতে পারিনি। হাফেজ করিম বুঝতে পারলেন এটা অসমাপ্ত কিছু একটা। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বাতাস বয়ে গেল। ছাদের কোণা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগলো। ইয়াসিন কাঁপতে শুরু করলো, তার মুখে কষ্ট। সে ধীরে বলল, প্লিজ আমাকে এখান থেকে নিচে যেতে দাও। হাফেজ করিম চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ একটা তীব্র চিৎকার সব নিস্তব্ধ করে দিল। যখন তিনি চোখ খুললেন, দেখলেন ছাদে কেউ নেই। পরদিন সকালে মসজিদের সিঁড়ির কাছে পাওয়া গেল ইয়াসিনকে অচেতন অবস্থায়, কিন্তু সে বেঁচে আছে। সে আস্তে আস্তে সুস্থ হলো, কিন্তু তার সেই রাতের কোনো কিছু যেন মনে নেই। সবাই ভাবলো সব শেষ, কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আবারও সেই ঘটনা ঘটে গেল। 3টা বাজতেই মসজিদ থেকে ছাদের থেকে ভেসে এলো আবারও আজান, একটা সম্পূর্ণ আজান। এবার শুধু এক কণ্ঠ না, আর সেটা ইয়াসিনের না। আজও লোকজন বলে যে আজানটা শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। আর যদি কেউ মন দিয়ে সে আজানটা শোনে, শেষের দিকে একটা শব্দ ভেসে আসে, সেটা হলো এখনও আজান বাকি আছে, শেষ হয়নি, শেষ হয়নি, আর এই আজানটা কখনো শেষ হবেও না। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটা দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি আমার দ্বিতীয়বারের মতো ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি আমার নিজের জীবনের, তাই পুরো ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। সময়টি 2020 সালের। আমি আমার ফুল ফ্যামিলি সহ এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। কোনো এক কারণে গ্রামের নাম বলছি না।
প্রথমে বাসাটার বর্ণনা দেই। বাসায় শুধু 5 জন মানুষ থাকে, কিন্তু বাসাটিতে 20 জন অনায়াসে থাকতে পারবে, কারণ আগে এখানে যারা ছিল তারা জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। মনে রাখা দরকার, বাসার সামনে একটা পুকুর ছিল এবং সেখানে ছিল অনেকগুলো বড় বড় তাল গাছ। তো সেখানে আমাদের 3 দিন থাকার কথা ছিল। প্রথম দিন বেশ সুন্দরভাবেই কাটিয়েছিলাম আমরা, কিন্তু ঘটনাটা আসলে শুরু হয় রাতের বেলায়। মধ্যরাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়ায় আমার এবং আমার বড় ভাইয়ের ঘুম ভেঙে যায়। গ্রামে রাতের বেলা হওয়াতে আমার চাচা এবং আমার আব্বু আমাদের সাথে গিয়েছিলেন। টয়লেটে গিয়ে আমি এবং আমার বড় ভাই খেয়াল করি যে একটি গাছের পেছন থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসছে, যেন কোনো একটা মেয়ে কাঁদছে। আমরা যখন আব্বু এবং চাচাকে জিজ্ঞেস করি তখন তারা বলে এটা নাকি শেয়াল ডাকার শব্দ, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা আসলে অন্য কিছু, কিন্তু তারা আমাদের জানতে দিতে চাচ্ছিল না। পরে সারা রাত আমার আর ঘুম হলো না, কানে শুধু কান্নার শব্দ। তারপর দিন আমরা সবাই গ্রামে ঘোরাঘুরি করার জন্য সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসার সামনের পুকুর পাড়ে বসেছিলাম। হঠাৎ আমার চোখ তালগাছ হয়ে গেল, সেখানে আমি তালগাছের দিকে গেল, সেখানে আমি যা দেখলাম সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দেখলাম তালগাছের মাথায় একটা কালো অবয়ব ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আমার বড় ভাইকে সব খুলে বলি। সে যখন তাকায় সেও সেই কালো অবয়বকে দেখতে পায়। তারপর আমরা আব্বুকে এবং চাচাকে সব বলি, কিন্তু তারা উপরে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কিছু একটা দেখতে পেয়েছিল। পরের দিন আমরা চলে যাব রাত্রে। আমরা আড্ডা দেওয়ার সময় আব্বু চাচাদের বাড়ির মালিক আঙ্কেলের সাথে কথা বলতে বলতে শোনে। আঙ্কেল ছিলেন সেখানকার মুরব্বী, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা শুনতে পাই আঙ্কেল বলল মুক্তিযুদ্ধের সময় থেকে নাকি এখানে অনেক মানুষকে হত্যা করা হয় এবং রাত্রে নাকি সেই মানুষদেরই কান্নার শব্দ পাওয়া যায়। তাদের বাড়ি এখনকার সবচেয়ে পুরাতন এবং তাদের বাড়ির সামনে সবচেয়ে বেশি মানুষকে মেরে এই পুকুরটিতে ফেলে দেওয়া হয়েছিল। বাসায় অন্য মানুষেরা আসলে তাদের সাথেও নাকি এমন কিছু ঘটনা ঘটে। তার মধ্যে যে ঘটনাটা সবচেয়ে কমন সেটা হলো তাল গাছের পেছন থেকে মানুষের কান্নার শব্দ এবং তাল গাছের ওপরে একটা কালো অবয়ব। তিনি আরও বলেন যে তার দাদার অনেকগুলো শত্রু ছিল, তাদের মধ্যে একজন দাদার উপরে কালো জাদু করেছিল এবং তাকে একটি শয়তান জিন দিয়ে ধরিয়ে দেয় এবং সেই জিন এই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষকে ভয় দেখাতো যেন এই বাসায় কেউ না থাকতে পারে। তারপরের দিন আমরা সেখান থেকে চলে যাই। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। আঙ্কেলের মুখ থেকে শুনেছিলাম যে বাইরের মানুষ সেখানে থেকে চলে যাওয়ার পরে নাকি তাদের সাথে আর কোনো ঘটনা ঘটতো না। কিন্তু বাসায় আসার পরে আমার এবং আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর আসে এবং আব্বু আর চাচা অসুস্থ হয়ে পড়েন। তারপর আমার নানাকে আমরা সেটা জানাই। তিনি একজন হুজুর টাইপের মানুষ ছিলেন। তিনি আমাদেরকে জমজম কূপের পানি দেন, যা তিনি হজ করতে গিয়ে নিয়ে এসেছিলেন, এবং তিনি বলেন 3 দিন পর্যন্ত তা সঠিক নিয়মে পান করতে হবে। আমরা তার কথা মতো কাজ করি, তারপর আমরা সুস্থ হয়ে যাই। আমাদের সাথে আর কিছুই তেমন ঘটেনি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। পড়ে শোনালে খুশি হব। ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। ভাইয়া, বরাবরের মতো আবারও আমি একটা ঘটনা নিয়ে আসলাম। আজকের ঘটনা আমি শুনেছি আমার বাবার কাছে থেকে। এই ঘটনা প্রায় বহু বছর আগের। চলুন শুরু করছি আজকের ঘটনা। এই ঘটনা শোনা যায় বনানী কবরস্থানের আশেপাশে রাতের পথচারীদের কাছ থেকে। অনেকেই বলে এটা কেবল গুজব না, কিছু একটা সত্যি সেখানে আছে। ঢাকার ব্যস্ত শহর, দিনে যানজট, মানুষের ভিড়, কিন্তু রাত 1টার পর সব কিছু যেন
আস্তে আস্তে ধীরে ধীরে থেমে যায়। বনানীর সেই রাস্তা, একটা মোড় ছিল যেখানে একটা পুরনো লাল স্ট্রিট লাইট সবসময় জ্বলে। লোকজন বলে ওই লাইটটা কখনো নেভে না। প্রায় 10 বছর আগের ঘটনা। একজন রাইড শেয়ার ড্রাইভার, তার নাম ছিল ইমরান। সে রাতের বেলা কাজ করত। এক রাতে, তখন ঘড়িতে বাজে 1:40। ইমরান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল লাল বাতির নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা ভর্তি চুল, কিন্তু তার মাথা ছিল নিচে থেকে। ইমরান গাড়ি থামালো এবং জানালা নামিয়ে বলল, কোথায় যাবেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত শূন্যতা, চেহারার মধ্যে কোনো দয়া মায়া মোহাম্মত কিছু নেই। সে আস্তে বলল, আমাকে বাসায় পৌঁছে দিন। ইমরান একটু অস্বস্তি পেলেও রাজি হলো। মেয়েটা গাড়ির পেছনে উঠে বসলো। গাড়িও চলতে শুরু করলো। কিছুক্ষণ পর ইমরান রিয়ার ভিউ মিররে দেখে তাকালো। দেখলো যে পিছনের সিটটা পুরোপুরি ফাঁকা। ইমরান ভয় পেয়ে তৎক্ষণাৎ ব্রেক করলো গাড়ি, এবং যখন সে পিছনে ফিরল, দেখলো পিছনে কেউ নেই। ঠিক তখনই ইমরানের কানের কাছে একটা কণ্ঠ ভেসে এলো, যা ছিল যেখানে সে বলছিল যে আমি তো এখানেই আছি। ইমরান ধীরে ধীরে সামনে তাকালো। তার পাশে প্যাসেঞ্জার সিটে বসে আছে সেই মেয়েটা। গাড়ি আবারও নিজে থেকেই চলতে শুরু করলো। স্টিয়ারিং ঘুরছে, কিন্তু ইমরান গাড়িতে কিছুই করছে না। মেয়েটা আস্তে আস্তে বলল, তুমি কি জানো আমি এখানে কেন দাঁড়াই? ইমরান হিমশিম খেয়ে কিছুই বলতে পারল না। মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, এই রাস্তায় আমায় ফেলে রেখে চলে গিয়েছিল। হঠাৎ সে মেয়েটার মুখ বদলে গেল। চোখ লাল, মুখে রক্তের দাগ, এবং গাড়ির ভেতরেও ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ফিসফিস করে বলল, আজ তুমি যাবে না। হঠাৎ গাড়িটা জোরে জোরে ব্রেক করলো। পরদিন সকালে রাস্তার পাশে ইমরানের গাড়ি পাওয়া গেল বটেই, কিন্তু ইমরান সে আর নেই। শুধু তার মোবাইলে একটা রেকর্ডিং পাওয়া গেল, যার লাস্টে শোনা গেল, লাল বাতির নিচে দয়া করে কেউ দাঁড়িও না। আজও রাত 1টার পর যদিও ওই রাস্তা দিয়ে যাও, তাহলে দেখা যেতে পারে লাল বাতির নিচে দাঁড়িয়ে একটা মেয়ে, আর সে অপেক্ষা করছে তার পরের যাত্রীর জন্য। ইমরান নিখোঁজ হওয়ার পর বনানী কবরস্থান আশেপাশে রাস্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে গিয়েছে। রাত হলেই সেই লাল বাতির নিচে কেউ আর দাঁড়াতে সাহস করতো না, বা কেউ দাঁড়াতেও না। রাইড শেয়ার যারা করতেন, রাত হলেই তারাও সেখানে আর সে রোড দিয়ে কখনো যেত না। তারা সেই রাস্তা পর্যন্ত এড়িয়ে চলতো। কিন্তু যা হওয়ার তা কি আর থেমে থাকে? কিছুদিন পর আরেকজন ড্রাইভার, তার নাম ছিল সাজিদ, সে চ্যালেঞ্জ নিয়ে বলল, এগুলো সব বানোয়ার গল্প। আমি নিজেই সেখানে দেখে আসব, আর তোমাদের গল্প আমি ভয় করি না। তখন রাত 1:45। রাস্তাটাও বিষণ্ণ, পরিপূর্ণভাবে ফাঁকা। সাজিদ গাড়ি নিয়ে এগিয়ে গেল সেই মোড়ের দিকে। হঠাৎ দূরে সেই লাল বাতি জ্বলে উঠল আরও উজ্জ্বল হয়ে, আর ঠিক নিচেই আবারও সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে একইভাবে মাথার নিচে, এবং মুখমণ্ডলটা নিচের দিকে করে আছে। সাজিদ গাড়ি থামালো না, সে গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু গাড়িটা নিজে থেকেই ধীরে ধীরে থেমে গেল সেই মেয়েটার সামনে গিয়ে। ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল।
এবং সমস্ত লাইট অফ হয়ে গেল। হঠাৎ পিছনের দরজা খুলে গেল শব্দ করে, করর করে। সাজিদের বুক ধরফর করতে লাগলো এবং সে বুঝতে পারল গাড়িতে কেউ তো উঠেছে। ধীরে ধীরে সে রিয়ার ভিউ মিররে তাকালো, দেখলো পিছন সিটে সেই মেয়ে বসে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে একদম পরিষ্কারভাবে। চোখ পুরো কালো, মুখে শুকনো রক্তের দাগ। এবং সেই মেয়ে ধীরে ধীরে বলল, তুমি কি এখান থেকে পালাতে চেয়েছিলে? সাজিদ চিৎকার করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা অটো লক হয়ে পড়ে রইল। মেয়েটা সামনে ঝুঁকে এলো, তার ঠান্ডা নিঃশ্বাস সাজিদের ঘাড়ে এসে লাগলো। সে মেয়ে আবারও বলল, যারা আমাকে ফেলে গিয়েছিল তারা সবাই ফিরে আসছে। হঠাৎ গাড়ির সব কাছে হাতের ছাপ পড়তে শুরু করলো, একটা, দুটো, অনেকগুলো হাত। মনে হচ্ছিল বাইরে যেন আরও কেউ আছে। সাজিদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার কিছুক্ষণ পর সব কিছু একেবারে স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে মানুষ দেখে সাজিদ রাস্তার পাশে বসে আছে মাতাল অবস্থায়, অর্থাৎ পাগলের বেশি বসে আছে। চোখ ছিল ফাঁকা, তার মুখে কোনো কথা নেই। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার যেন কোনো কিছুই মনে নেই। শুধু মাঝে মাঝে সে একটা কথাই বলে, ও একা না, ওর সাথে আরও অনেকেই আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সাজিদের ফোনেও নতুন একটা রেকর্ডিং পাওয়া যায়। সেখানে শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, আর তার সাথে অনেকগুলো রয়েছে ফিস ফিস আওয়াজ, যারা একসাথে বলছে, আমরা এখনো অপেক্ষা করছি নতুন প্যাসেঞ্জারের জন্য। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে গল্প বলার জন্য অনুপ্রেরণা দেয়। আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো নিজে নিজে একটা একটা করে পড়ি। যদিও ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাই করার সুযোগ হয় না আমার, তারপর আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে এখনই জানাবেন। এবং কে কোথা থেকে শুনছেন বা জানছেন বা শুনলেন আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার নাম বলবেন। এবং যদি আপনাদের কোনো ঘটনা থেকে থাকে এরকম ভয়ঙ্কর যা আপনারা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে হোক বা আমাদের মেইল দেওয়া আছে মেইলে হোক, আপনারা অবশ্যই পুরো ঘটনা পাঠিয়ে দেবেন, অবশ্যই পরিচয় সহকারে। আমরা পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ এপিসোডটা। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।